SSC 26 যারা তোমার সামনে টেস্ট পরীক্ষা দিবে এবং প্রিপারেশন নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছ, তাদের টেনশনে কিছু নাই। আজকের স্লাইড দেখে বুঝতে পারছো যে আমরা আজকে আংশিক ভগ্নাংশ তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর সব থেকে, তুমি যদি বলো যে ইম্পর্টেন্ট টপিক যতগুলো আছে তার মধ্যে থেকে অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক এই আংশিক ভগ্নাংশ। এবং তুমি বলতে পারো যে এই আংশিক ভগ্নাংশ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই। তার মানে কি বুঝছো? তার মানে কি বুঝতে পারছো বলো তো? এই কোশ্চেনটা বা এই টপিকটা কতটা বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা প্রতি বছর বোর্ডে আসলে এই কোশ্চেনটা আসছে। তার মানে এটার ইম্পর্টেন্স আসলে তোমাকে আর বলে বোঝানোর কিছু নাই, অলরেডি তুমি বুঝে গেছো। এবং এই অংশটুকু নিয়ে স্টুডেন্টরা প্রচুর পরিমাণ প্যারা খায়। সো ভাই, তোমার আসলে প্যারা খাওয়ার কিছুই নাই। আমি তোমার এই জিনিসটা এমনভাবে শিখাবো যে তুমি চাইলেও এই জিনিসটা আর ভুলতে পারবে না। একবারে গ্যারান্টি দিয়ে তোমার আমি বললাম, তুমি শুধু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমার এই চ্যাপ্টারের মধ্যে টোটাল 5টা টাইপের আংশিক ভগ্নাংশ করাবো, এবং এই 5টা টাইপ দিয়েই তুমি যত প্রকার আংশিক ভগ্নাংশ আছে ভাই সবগুলো তুমি করে ফেলতে পারবা, তোমার কোনো প্রকার প্যারা হবে না। ওকে, আসো তাহলে আমরা আসলে এখানে মেইনলি 5টা টাইপের আংশিক ভগ্নাংশ করব, এবং এই 5 প্রকারের যদি আমরা আংশিক ভগ্নাংশ করে ফেলতে পারি তাহলে আমাদের আর কোনো প্যারা থাকবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এখানে যে আংশিক ভগ্নাংশ বলছি, এই আংশিক ভগ্নাংশ জিনিসটা কি? আচ্ছা, তোমাদেরকে আমি এই জিনিসটা একটু আগে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই আংশিক ভগ্নাংশ কথাটার মানে কি? আচ্ছা, তুমি নিশ্চয়ই ভগ্নাংশ জিনিসটা মানে বুঝো। ভগ্নাংশ মানে আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হচ্ছে লব বাই হর, এরকমই আসে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আংশিক কথাটার মানে কি ভাইয়া? তাহলে বলো তো, যেহেতু ভগ্নাংশের সাথে আংশিক ওয়ার্ডটা কানেক্ট করা আছে, তার মানে অংশ বিশেষ। তুমি বলতে পারো আংশিক মানে অংশ বিশেষ। তার মানে একটা ভগ্নাংশকে আমরা যদি তার কিছু অংশ বিশেষে ভাগ করে করে লিখতে পারি বা আলাদা আলাদা করে লিখতে পারি, সেই কনসেপ্টটাই হচ্ছে ভাইয়া আংশিক ভগ্নাংশ। ব্যাপারটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যেমন ধরো আসলে পিৎজা পছন্দ করে না এরকম পোলাপানের সংখ্যা কিন্তু খুব কম আছে, তাই না? ধরো এটা একটা, ধরে নাও এটা একটা হচ্ছে 16 ইঞ্চির একটা পিৎজা। হ্যাঁ, 16 ইঞ্চির পিৎজা। এটা আমি জানি যে তোমাদের মধ্যে অনেক খাদক আছে, সর্বোচ্চ স্তরের খাদক, তারা এই 16 ইঞ্চি পিৎজাও তাদের কাছে কিছু না, তাই না? সো ভাই, আমি এই পিৎজাটা তোমার একটু কষ্ট করে ভাগ করতে বলতেছি ভাই, একটু শেয়ার করতে বলতেছি। যদিও আসলে সাইজ ছোট, কিন্তু তোমার এটা একটু শেয়ার করতে বলতেছি। তোমার যারা ভাই ব্রাদার আছে তাদের সাথে হ্যাঁ একটু শেয়ার করো। শেয়ার করে খেলে আসলে নাকি কমে না। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো এই পিৎজাটারে ভাইয়া তুমি বলো তো, যখন পুরোটা এই অবস্থায় আছে তখন তুমি এই পুরো এটা কি বলছি ভাইয়া? পিৎজা। হ্যাঁ, এটা হচ্ছে একটা পিৎজা। ওকে, তাহলে এই পুরো জিনিসটা একটা পিৎজা তুমি এখন বলবা, তাই না? বাট এখন যদি এমন হয় যে এইখান থেকে ধরো আমি এই অংশটুকুকে একটু আলাদাভাবে নিলাম, নিয়ে কি করলাম, ধরো এই অংশটুকু আমি এখানে একটু তোমার দেখাইলাম, ধরো যে ওই অংশটুকু হচ্ছে এইটা। আচ্ছা, তুমি আমার এই অংশটারে যে এখানে আমি আনছি, তুমি কি এটারে বলবা যে এটা আসলে পুরো পিৎজা? তুমি বলবা এটাকে? তুমি তো জীবনে এটার পুরো পিৎজা বলবা না। তুমি কি বলবা? এটা পিৎজার একটা পার্শিয়াল পার্ট। হ্যাঁ, পিৎজা এর একটা পার্শিয়াল পার্ট, পার্শিয়াল পার্ট। হ্যাঁ, আচ্ছা, পার্শিয়াল পার্ট কথাটা মানে কি ভাইয়া? অংশ, একটা জাস্ট একটা স্লাইস বা একটা টুকরা তুমি বলবা, পুরো পিৎজা তো তুমি বলবা না। এবার খেয়াল করো, ধরো আমি এই একটা বড় পোর্শন নিয়ে নিচ্ছি। ধরো এই বড় পোর্শন, এটার ধরো আমি এদিকে আলাদাভাবে একটু দেখাই। ধরো বড় একটা পোর্শন আমি নিয়ে নিলাম, নিয়ে ধরো এই অংশটুকুর এখানে আমি আলাদাভাবে দেখাইলাম। তুমি কি এইটারও পুরো পিৎজা বলবা? জীবনেও তো এটার পুরো পিৎজা তুমি বলবা না, তাই না? সো যদি তুমি এটার পুরো পিৎজা বলে তুমি সন্তুষ্ট থাকতে চাও, থাকতে পারো, কিন্তু কথা হচ্ছে সবাই সন্তুষ্ট থাকবে না। ওকে, সো এটারও আমি বলবো কিন্তু একটা পিৎজার অংশ। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারতেছো, একটা পিৎজা তার এটা একটা অংশ, একটা পিৎজা এটা তার একটা অংশ। তাহলে আর বাকি থাকলো কোন অংশটুকু? এইটা না? এখন ধরো এটার আমি ভাইয়া একটু আলাদাভাবে তোমার এখানে দেখাচ্ছি। ধরো এই অংশটুকুরও আমি আলাদাভাবে এখানে তোমার দেখাইলাম। ধরো আমি এটার 3টা স্লাইস আমি ভাগ করে ফেলছি। তুমি চাইলে আরো বেশি অংশ ভাগ করতে পারো, সমস্যা নেই। এই যে 3টা স্লাইস যখন আলাদা আলাদা ভাবে আসে, তুমি বলবা এটা একটা স্লাইস, এটা একটা টুকরা। তুমি এটারে বলবা এটা একটা টুকরা বা অংশ, তুমি বলবা এটারও বলবা একটা অংশ। বাট খেয়াল করো ভাইয়া, যখন এই 3টা জিনিস আমি একসাথে অ্যাড করে দিব, কানেক্ট করে দিব, তখন আমার কি এই পুরো পিৎজাটা হবে না? অবশ্যই হবে কিনা? অবশ্যই হবে। এবার আসো তোমাকে একটা আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিলে তোমার কাছে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। ধরো আমি এরকম লিখলাম 3/4 লিখলাম। এইটাকে আমি অনেকভাবে অংশ বিশেষ করে করে লিখতে পারি, এবং যে অংশ বিশেষগুলো লিখবো তাদের সবাইকে একসাথে নিলে যেন আবার এই জিনিসটা হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে কিভাবে? ধরো আমি 3/4 কে যদি এভাবে লিখি 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, ধরো আমি এভাবে লিখলাম। তাহলে আমাকে বলো, এইখানে যে আমি লিখলাম এই 3/4 কে যে আমি এখানে 1/4 একটা অংশ লিখলাম, আরেকটা 1/4 আমি লিখলাম, আবার আরেকটা 1/4 লিখলাম। তুমি আমারে বলো, তুমি কি বলবা এই 1/4 ইকুয়াল 3/4? এটা কি তুমি বলবা? তুমি কিন্তু কোনোদিন এটা বলবা না।
তুমি কি বলবা এই 1/4 এটা হচ্ছে 3/4 এর একটা অংশ, আবার এই 1/4 হচ্ছে এই 3/4 এর একটা অংশ, আবার এটাও একটা অংশ। তার মানে কি দাঁড়ালো বলো তো, এই এক একটা অংশ এদেরকেই আমি বলবো এই 3/4 এর আংশিক ভগ্নাংশ, মানে একটা করে অংশ, যাদের এই তিনজনকে যদি আমি যোগ করে ফেলি তাহলে কি হবে, বা বিয়োগ যদি করা প্রয়োজন পড়ে আমি বিয়োগ করতে পারি, বিয়োগ করলে আমার এই 3/4 এটা মিলবে বা মিলতে বাধ্য। যদি না মিলে তাহলে তোমার কোশ্চেন বা তোমার এই অংশগুলো লিখতে তুমি ভুল করছো। এটাকে আরো অনেকভাবে লেখা যায় হয়তো বা, হ্যাঁ আরো অনেকভাবে লেখা যায়। সো আমরা সবকিছুই দেখবো। ওকে, আশা করছি আংশিক ভগ্নাংশের যে একেবারে মেইন কনসেপ্টটা সেটা তোমার আমি বুঝাইতে পারছি। তার মানে একটা ভগ্নাংশকে আমরা কি করবো ভাইয়া, ধরো এটা একটা বড় ভগ্নাংশ দেওয়া থাকবে, এইটার আমরা ধরো কতগুলো ছোট ছোট ভগ্নাংশের এইভাবে টুকরা টুকরা করে বা আলাদা আলাদা করে আমরা দেখাইতে পারি, সেটাই হচ্ছে এখানকার মেইন কনসেপ্ট। ওকে, আসো তাহলে এই 5টা টাইপের মধ্যে একটু আমরা প্রথম টাইপে যাই। হ্যাঁ, টাইপ 1। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যেটাকে টাইপ 1 বলতেছি, তোমারও যেটাকে টাইপ 1 বলতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই ভাই। হ্যাঁ, আমি যেটা টাইপ 1 বলতেছি তুমি সেটা টাইপ 2 বলতে পারো, বাট ব্যাপার হচ্ছে তোমাকে স্ট্রাকচারটা একটু ভালো করে জেনে রাখতে হবে। তুমি যদি স্ট্রাকচারটা ঠিকঠাক করে জেনে রাখো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এইগুলো আসলে কোনো ম্যাটার না। ওকে, আসো এখানে আমি যে টাইপ 1 বলতেছি, এই টাইপ 1টাকে আমি কিসের উপর বেস করে বা কিসের উপর বেস করে এটাকে আমি টাইপ 1 বলতেছি। হ্যাঁ, আচ্ছা তোমরা অলরেডি ভগ্নাংশের ব্যাপারে তোমাদের যথেষ্ট আইডিয়া আছে তাই না? ভগ্নাংশ, এই ভগ্নাংশটা বেসিক্যালি দুই প্রকার, একটাকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ আর একটাকে বলি আমরা দশমিক ভগ্নাংশ। তো আমি সাধারণ ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। সাধারণ ভগ্নাংশের কিন্তু 3টা অংশ আছে, যেই 3টা অংশ আছে তার মধ্যে আমি 3টা না আমি 2টা অংশ নিয়ে কাজ করব বা চিন্তা করব। সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তোমরা জানো, আর আরেকটা হচ্ছে কি ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ। একটু মাথায় রাখো। হ্যাঁ, এটা তোমরা অলরেডি সবাই জানো, বাট একটু জাস্ট তোমাকে আমি রিমাইন্ড করে দিচ্ছি। এই প্রকৃত ভগ্নাংশ কে ভাইয়া বলো তো, যার ধরো লবটা হচ্ছে ছোট, হর যার বড়, এরকম 2/4, সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশটা কি বলতো, এর উল্টাটা। ধরো এই 4/, যদি তুমি 2 বলো, বা এই জিনিসটা আসলে 4/2 বললে অনেকে কনফিউজড হবা, সো আমি অন্য কিছু দিই। ধরো তোমার আমি বললাম 4/, আমি ধরো 3 বললাম, তাহলে দেখো লব বড় হর ছোট, সো তুমি এটাকে বলবে অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, সো এই জিনিসটাকে তুমি বলতে পারো প্রকৃত ভগ্নাংশ। এটারে কিভাবে আরো শর্ট করে লেখা যায় 1/2। ওকে, সো এই যে প্রকৃত অপ্রকৃত যে মেকানিজমটা, এবং ভাইয়া এই অপ্রকৃত আরো একভাবে হইতে পারে, সেটা আমি তোমার টাইপ 2 তে একটু আলোচনা করব। সো আপাতত আমরা জানি যে এই প্রকৃত অপ্রকৃত এই দুই প্রকারের ভগ্নাংশই আছে আমাদের এই ম্যাথমেটিক্সে, এই দুই প্রকার ভগ্নাংশ আছে। এবং এই টাইপ 1টাকে বেসিক্যালি আমরা ভাইয়া এই প্রকৃত ভগ্নাংশ দিয়ে মনে রাখবো। হেজিটেট হওয়ার কিছু নাই। এখন কথা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ এটা আবার কোত্থেকে আসবে, তাই তো? আমি তোমার চেনাবো তো, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। হ্যাঁ, এত টেনশন করলে তো হবে না, ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবে না। সো যখন ভাইয়ার ক্লাস করছো, আই স্কুলের ক্লাস করছো, আই স্কুল প্ল্যাটফর্মে ক্লাস করছো, তারপরে তুমি রিল্যাক্স থাকবা, কারণ তোমার সকল কনফিউশন আমরা জানি যে তুমি কোথায় কোথায় কনফিউজড হতে পারো। সো আমরা পয়েন্ট টু পয়েন্ট সেই কনফিউশনগুলো ধরে ধরে আসলে আমরা তোমাদের কনফিউশনটাকে দূর করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা দেখো, এটাকে এখন ভাইয়া আমি কিভাবে আসলে চিনবো যে এটা আংশিক, মানে এটা আমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে কিনা, এটা চিনতে হবে আমার কিভাবে জানো? এই যে দেখো এখানে লবের মধ্যে দেখো তো ভাইয়া, লবের মধ্যে আমার একটা রাশি আছে। হ্যাঁ, আর হরেও তুমি যদি খেয়াল করো, হরেও কিন্তু তোমার কি আছে, একটা রাশি আছে। তোমাকে কি করতে হবে জানো? এই যে প্রকৃত ভগ্নাংশটা যে তুমি পাবা, এইটা বেসিক্যালি আসবে চলকের পাওয়ার দিয়ে। কি দিয়ে? চলকের পাওয়ার দিয়ে। তোমাকে কি করতে হবে জানো? তোমাকে একটু লবটা ভালো করে খেয়াল করতে হবে। লবের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত তোমাকে একটু খুঁজতে হবে। আমাকে বলো তো এখানে লবে ম্যাক্সিমাম পাওয়ার কত ভাইয়া? এখানে x একটাই আছে, তার উপর পাওয়ার 1, তাহলে এই 1টা আমাদের লবে থাকবে। কোথায়? এই 1টা লবে। কেন? কারণ এই ভগ্নাংশ যেহেতু লবে ছিল, সো এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা সেটাকে আমরা লবে নিলাম, ডিভাইডেড বাই হরে কে আসবে। এইখানে খেয়াল করা যে রাশিটা আছে ভাইয়া, এই পুরো রাশিতে ম্যাক্সিমাম পাওয়ার কত হইতে পারে তুমি একটু খেয়াল করো ভাইয়া। এইখানে কিন্তু এই দুইটা উৎপাদকে বিশ্লেষিত অবস্থায় আছে। হ্যাঁ, মানে x-1 ইন্টু কি x-2, তার মানে এই দুটারে কিন্তু এখানে গুণফল আকারে প্রকাশ করা আছে, মানে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখানো আছে। হ্যাঁ, তো তোমাকে কি করতে হবে, এখানে ম্যাক্সিমাম পাওয়ার বুঝতে গেলে তোমাকে একটু গুণ করে নিতে হবে এটাকে। হ্যাঁ, কিভাবে? x আর x কে গুণ করলে হবে x²। ওকে, আচ্ছা এখন তুমি আমারে বলো আর কি কোনোভাবে x² থেকে এখানে বেশি পাওয়ার আসার কোনো চান্স আছে? না। ইভেন তুমি এটা এমনিতেই বুঝতে পারো যে এই x এর সাথে x কে গুণ করলে x², এবং এটাই আমার ম্যাক্সিমাম পাওয়ার, এর বাইরে কোনো পাওয়ার এখানে আসার, এর থেকে বড় পাওয়ার আসার কোনো চান্স নাই। ওকে, তাহলে এইখানে কি হবে, হরের নিচেই ম্যাক্সিমাম পাওয়ার যেটা, মানে এই হরের যে রাশিটা তার যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা কত? 2, সেই 2কে আমি নিচে লিখলাম। এখন দেখো এইখানে যে ভগ্নাংশটা হলো, সেই ভগ্নাংশটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে? যদি পড়ে সে হবে টাইপ 1। বুঝাইতে পারছি কথা? তাহলে যদি এরকম হয় প্রকৃত ভগ্নাংশ, তাহলে সে হবে কি টাইপ 1। কথা ক্লিয়ার? আচ্ছা পরেরটার কথা একটু তোমারে বলি, দেখো খেয়াল করো। আচ্ছা এইখানে উপরে খেয়াল করো একটু, লবের মধ্যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার খেয়াল করো তো কত ভাইয়া?
2, ম্যাক্সিমাম কত 2, তাহলে লবের মধ্যে আমাদের পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম 2, তাহলে লবে 2 বসালাম আমরা। এরপর আসো হরের মধ্যে খেয়াল করো, এখানে তো উৎপাদক বিশ্লেষণ করে না, এই সমস্যা নেই, টেনশনে কিছু নেই, এখানে তো ম্যাক্সিমাম পাওয়ার আমি এমনিতেই দেখতে পাচ্ছি, কত সেটা, এই যে দেখো 3 কিউব, তাহলে 2/3। তুমি আমাকে বলো তো এটা আমাদের কি এই টাইপের মধ্যে পড়তেছে? এবং তোমাকে একটা কথা বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে এই জিনিসগুলোর তোমার অবশ্যই মানে হরের মধ্যে যা আছে, তুমি যদি লবকে চেঞ্জ না করো কোনো সমস্যা নেই, লবে যা আছে ধরো লবে তাই থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু হরের মধ্যে যদি এরকম মান থাকে, এরকম রাশি দিয়ে দেয়, উৎপাদক বিশ্লেষণ না দেয়, তবে তোমাকে ভাইয়া উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে, নইলে তুমি আংশিক ভগ্নাংশের স্ট্রাকচার মিলাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এবার আসো তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝলাম যে এই দুইটা ম্যাথই আমাদের হচ্ছে কি ভাইয়া, এই দুইটা ম্যাথ আমাদের হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়তেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে টাইপ 1 তো আমি চিনলাম, তাহলে টাইপ 1 এর স্ট্রাকচারটা কি হবে একটু খেয়াল করো। আমরা এই জিনিসটাকে একটু এখানে দেখি, ধরো আমাদের আছে 5x, ধরো আমাদের আছে এখানে 5x মাইনাস কত ভাইয়া, -7 ডিভাইডেড বাই x - 1 x - 2। ওকে, এই তো এইটা ধরো আমাদের ভগ্নাংশ, মেইন ভগ্নাংশ। তাহলে তোমাকে কি করতে হবে জানো ভাইয়া, এটার একটু যেহেতু পার্শিয়াল অংশে তোমারে ভাগ করতে হবে বা অংশ বিশেষে ভাগ করতে হবে, সো কি অংশে ভাগ করবা তুমি, এই অংশগুলোতে যদি তুমি ভাগ করছো, সেই অংশগুলোতে আসলে কিরকম মান আসবে সেটা তুমি জানো না। যদি তুমি জানো তাহলে তো সেক্ষেত্রে প্রথম লাইনে তোমার অ্যান্সার শেষ হয়ে যাইতো। যেহেতু আমরা জানি না, এই জন্য এদেরকে কিছু একটা আমরা ধরে নিব। কি ধরবো সেটা দেখো, এই যে এখানে দেখো কয়টা, এখানে ভগ্নাংশ তুমি কয়টা দেখছো, তোমাকে আর লব দেখার কোনো প্রয়োজন নাই, তুমি এবার হর নিয়ে চিন্তা করো। এখানে কয়টা তুমি উৎপাদ দেখতে পাচ্ছ, এখানে কয়টা বলো তো, এরকম মানে যাদেরকে গুণফল আকারে আমরা প্রকাশ করছি, এরকম কয়টা অংশ আছে, এখানে 2টা অংশ। তাহলে জেনে রাখবা এখানে অংশ হবে 2টা, এখানে অংশ হবে কয়টা, 2টা। এই মাঝখানে আমি প্লাস অথবা মাইনাস কিছু একটা ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে কি ইউজ করব সেটাও আমি তোমাদেরকে বলবো, এবং কেন ইউজ করবো তার পিছনের এক্সপ্লানেশনও তোমাকে আমি দিয়ে দিব। আসো তাহলে একটাতে আমাদের হরে এখানে থাকবে x - 1 আর x - 2। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি আরেকটা উৎপাদক থাকতো, ধরো ভাইয়া x - 3 থাকতো, তাহলে কি করতাম, এখানে আমরা আরেকটা ভগ্নাংশ আমরা নিতাম। এখানে কি করতাম আমরা, এখানে মনে করো ভাই আমরা আরেকটা অংশ নিতাম। ওকে, তাহলে একটা বিষয়ে মাথায় রাখো, এখন আমাদের এই হরের মধ্যে এরকম টাইপের যতগুলো পোরশন থাকবে, যতগুলো অংশ থাকবে, আমাদের অ্যাকচুয়ালি এখানে ভগ্নাংশ হবে ততগুলো। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি এটা বুঝে যাও তাহলে এবার আসো আমরা একটু পরের অংশে যাই। তাহলে এখন উপরে কি করবা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি যেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে সেই মানটা কত, আমরা সেই মানটাকে বের করবো এবং ধরে নিচ্ছি যে ওই মানটা a, মানে a বাই সামথিং দিয়ে আমি এটাকে প্রকাশ করব, এবং এখানে আমি একটু প্লাস ইউজ করলাম, এটা b বাই সামথিং। এখন আমার স্টুডেন্টদের কোশ্চেন এরকম আমি পেয়েছি যে স্যার এখানে বা ভাইয়া এখানে আমরা আসলে প্লাসই কেন ইউজ করবো, মাইনাস না কেন? এখানে আমি তো মাইনাসও ইউজ করতে পারতাম, বাট মাইনাস না কেন? আমরা যখন স্ট্রাকচারটাকে ধরে নিচ্ছি এরকম, তখন আসলে a বাই সামথিং প্লাস b বাই সামথিং, বা আরো যদি এখানে আমাদের অংশ থাকতো তাহলে সেই ক্ষেত্রে c বাই সামথিং, প্লাসটা কেন আমরা ধরছি, মাইনাস না কেন? তুমি জেনে রাখো ভাইয়া, এই মাইনাস জিনিসটারে আমি সবসময় বলি ডেঞ্জারাস। কি বলি? তুমি জেনে রাখবা যে এই মাইনাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ডেঞ্জারাস ফ্রেন্ডটা, যে কি করে একজনের সাথে আরেকজনের কি করে বলো তো, ঝামেলা বাধাই দিতে চায়। হ্যাঁ, এই মাইনাসটা হচ্ছে সেই মাইনাস, এবং এই মাইনাসের কিন্তু কিছু স্পেশাল পাওয়ার আছে। কি সেটা বলো তো? এই মাইনাসটা কিন্তু সবাইকে লন্ডভন্ড করে দিতে পারে, তাই না? কারণ মাইনাস কোথাও থাকলে গুণ করলে কিন্তু সে চিহ্ন চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো এই মাইনাসের সাথে একটা প্লাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে ভাইয়া, মাইনাস। এই মাইনাসের সাথে আরেকটা মাইনাস পড়লো, সে কি করে দিবে, এটাকে প্লাস করে দিবে, তাই না? তার মাইনাসের একটা চেঞ্জ করার একটা ক্যাপাবিলিটি আছে, একটা ক্যাপাসিটি আছে, তাই না? কিন্তু তুমি আমারে বলো তো ভাইয়া, আমি যদি এখানে প্লাস ইউজ করি, প্লাস কি কাউরে চেঞ্জ করতে পারে? প্লাসে তো চেঞ্জ করার কোনো ক্যাপাসিটি নাই। এখন প্রশ্ন হচ্ছে তুমি খেয়াল করো, ধরো আমি এখানে মাইনাস ইউজ করলাম, কি ইউজ করলাম, মাইনাস। এখন কথা হচ্ছে আমার বি এর মানটা সামহাউ, আমার বি এর মানটা অ্যাবসলিউটলি নেগেটিভ আসবে। কি আসবে? অ্যাবসলিউটলি নেগেটিভ আসবে। কিন্তু এই মাইনাস আমি তো নিজের থেকেই বসাইছি এই মাইনাস। তাহলে এটা আমাকে বলো, বি এর মানটা যদি আমার মাইনাস আসে, তাহলে এই যে আগে যে মাইনাসটা ছিল এখানে, সে কি প্লাস হয়ে যাবে না এই মাইনাসের কারণে? তার মানে এই বি এর মান থাকার কথা ছিল নেগেটিভ, বাট বি তো তোমার ওই মাইনাস তুমি নিজের থেকে বসানোর কারণে তো প্লাস হয়ে যাবে। তার মানে কি ভ্যালু ঠিক থাকবে? সো এই ভ্যালুটাকে ঠিক রাখার জন্য আমরা এখানে কখনোই মাইনাস ইউজ করবো না, এখানে প্লাস সবসময় ইউজ করবো। কারণ আমার যদি অ্যান্সারের মধ্যে ধরো কথার কথা বলছি আমি, বি যদি আমার মাইনাস চলে আসে তাহলে প্লাস তো আমার মাইনাস হয়ে যাচ্ছে, আর যদি বি এর ভ্যালু মাইনাস না এসে প্লাস আসে তাহলে প্লাস তো প্লাস ঠিক থাকছে। মানে মেইন কথা, প্লাস কাউকে চেঞ্জ করতে পারে না, কিন্তু মাইনাস ভাইয়া সবাইকে চেঞ্জ করতে পারে, তার সেই ক্যালিবার ক্যাপাসিটি আছে। ঠিক আছে? এবং তোমার কিছু ফ্রেন্ডও এরকম কোয়ালিটিফুল আছে যারা কি করে, তোমার
ভালো ফ্রেন্ডশিপগুলোরে নষ্ট করে দেয়। হ্যাঁ, সো আশা করছি এই ব্যাপারটা নিয়ে আর কোনো প্রকার কনফিউশন তোমাদের থাকবে না, যেখানে কেন প্লাস আমরা ইউজ করবো, এখানে কেন প্লাস ইউজ করবো মাইনাস না কেন। আশা করছি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। ওকে, তো এই স্ট্রাকচারটাকে আমরা লিখে ফেলছি না? আচ্ছা, একটু পরেরটাতে দেখো। এটা তো আমাদের কেন ধরতে হবে ভাইয়া, কারণ এই এ বি আমাদের কি উড়ে এসে জুড়ে বসছে, র্যান্ডমলি আমি লিখছি। সো এই এ বি যে আমি লিখলাম এই জন্য আমাদের ধরতে হবে, এখানে ধরে লিখতে হবে। যদি তুমি এটা না লিখো তাহলে মার্ক কাটবে স্যারেরা। হ্যাঁ, আচ্ছা, এর পরের ম্যাথটা একটু দেখো ভাইয়া। এর পরের ম্যাথটা আমরা বুঝছি যে এইটাও কি হবে বলো তো, এটাও কিন্তু টাইপ 1 এর মধ্যেই পড়বে। তাহলে এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম, কি বলছি বলো তো, যে এই হর যদি উৎপাদক বিশ্লেষিত না থাকে তাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এটার আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করি, দেখি কি হয়। তাহলে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, আচ্ছা, নিচে একটু তুমি খেয়াল করো তো ভাইয়া, নিচেরটা একটু জাস্ট খেয়াল করো। নিচেরটাতে তুমি দেখো তো এক্স সব জায়গায় আছে কিন্তু এক্স, তার মানে আমি এক্সটা চাইলে কি করতে পারি ভাইয়া, আমি কমন নিতেই পারি, তাই না? আচ্ছা, আমি এক্সটাকে যদি কমন নিয়ে ফেলি, এখানে কি থাকে দেখো তো, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাই না? এবার মনে হয় এটা মিডল টার্ম করা যায়। হ্যাঁ, আচ্ছা, একটু মিডল টার্ম করো। তাহলে যে ওয়েতে মেন কথা হচ্ছে এটাকে আমার ভাইয়া মিডল টার্ম করতেই হবে। এটা যদি আমি মিডল টার্ম না করি আমি মিলাইতে পারবো না, তো আমি আংশিক ভগ্নাংশের স্ট্রাকচার আনতে পারবো না। ওকে, সো মিডল টার্ম আমাকে করতে হবে বা উৎপাদক বিশ্লেষণ করতেই হবে। তাহলে আমারে বলো, এখানে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে এক্স স্কোয়ার কত হবে এখানে বলো, প্লাস তুমি বলতে পারো এখানে 3x, এখানে তুমি কত বলতে পারো। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, তোমার এখানে ধ্রুবপদ হচ্ছে 6, এই 6 দিয়ে আমাকে কত 1 মিলাইতে হবে, তাই না? তাহলে প্লাস তুমি বলতে পারো 3x, মাইনাস বলতে পারো তুমি এখানে 2x মাইনাস 6। ওকে, আচ্ছা, উপরে যা ছিল ধরো আমি সেটা লিখছি। ওকে, এবার দেখো এখানে x, এখানে এখন দেখো কমন নেওয়া যায় কি, x কমন নাও, তাহলে x প্লাস 3, এখানে মাইনাস মনে হয় 2 কমন নিতে পারবা, দুই জায়গায় যেহেতু 2 আছে, তাহলে মাইনাস কমন নিয়ে ফেলছো মানে কি ভাইয়া, এই যে মাইনাস দেখো ডেঞ্জারাস, হ্যাঁ, এই ডেঞ্জারাস জিনিস, এই মাইনাস যেহেতু তুমি এখানে কমন নিয়েই ফেলছো, সো এ কি করবে, এদের চিহ্ন দুইটাকে আসলে পরিবর্তন করে দিবে। তাহলে এখানে মাইনাস দেখো মাইনাস 2 কমন নিছি আমি, তাহলে এখানে এক্সটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, মাইনাস 6 এর জায়গা থেকে আমি যেহেতু মাইনাস 2 কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে প্লাস কত হবে ভাইয়া, 3 হবে। ওকে, এই তো। তাহলে এখানে আমাদের কি থাকতেছে হরে বলো তো, এখানে থাকতেছে x প্লাস 3 ইন্টু থাকতেছে আমাদের x মাইনাস 2, আর উপরে কি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই তো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে না? এখন তাহলে ভাইয়া আমি এইটারে কিভাবে লিখতে পারি একটু বলো তো। এখন ধরো এটারে আমি লিখতে চাই একেবারে সেম আগের স্ট্রাকচার, একটু মনে করো। তাহলে এখানে তোমাকে অবশ্যই কি লিখতে হবে, ধরি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই কি হবে এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। আচ্ছা, আরেকটা কথা তোমাকে আমি বলি, এক্স মাইনাস 2, এখানে একটা কথা তোমার আমি বলি, এটা ইকুয়াল। আচ্ছা, আগে লিখে ফেলি আগে স্ট্রাকচারটা একটু। হ্যাঁ, বলো আমাকে এর স্ট্রাকচারটা আসলে কি লিখতে পারি আমরা। তাহলে এই যে দেখো এখানে উৎপাদকে বিশ্লেষিত আছে, তার মানে এখানে আমাকে বলো কয়টা অংশ, 2টা অংশ, তাই না? তাহলে 2টা অংশ মানে এখানে আমার ভগ্নাংশ হবে কয়টা, 2টা। তাহলে a বাই একটা অংশ প্লাস b বাই আরেকটা অংশ। আচ্ছা, এখানে যে জিনিসটা তোমার আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে খেয়াল করো আমি যখন এই হরগুলাকে এখানে লিখতেছি, কেন আমি এখানে চাইলে x প্লাস 3 না বসাই কি আগে x মাইনাস 2 বসাইতে পারতাম না? অবশ্যই পারতাম, কারণ এরা তো দুজন গুণ আছে। খেয়াল করো, তোমার ধরো 3 ইন্টু 2 করলেও তোমার 6 হবে, তোমার 2 ইন্টু 3 করলে এটা করলে কি 5 হবে ভাইয়া? 5 তো আর হবে না, এটা কি হবে 6ই তো হবে নাকি? সো তুমি এগুলাকে আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই। তো এইটা ধরো তুমি লিখছো x প্লাস 3, বাট তোমার কোন একটা ফ্রেন্ড এর নিচে লিখছে কি x মাইনাস 2। সো a আর b এর ভ্যালুটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু এক্সচেঞ্জ হয়ে আসবে, বাট ভ্যালু একই, যে ভ্যালুগুলো আসবে সবগুলো একই রকম, বাট ভ্যালুটা একটু তোমার যা আসছে তোমার ফ্রেন্ডের সেটা একটু এক্সচেঞ্জ হয়ে আসতে পারে। মানে তোমার এ তে যা আসছে, ধরো তোমার এ তে যা আসছে তোমার ফ্রেন্ডের দেখবা তুমি বি তে তাই আসছে। ব্যাপারটা বুঝছো কিনা? কারণ তুমি এখানে x প্লাস 3 ধরছো, ও তো x প্লাস 3 না, ও তো x মাইনাস 2 ধরছে। আশা করছি এটা বুঝাইতে পারছি। হ্যাঁ, এর কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, কোনো রকম কনফিউশন রাখা যাবে না, কারণ কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে ভাই, তোমার যদি আটলান্টিক মহাসাগরও গিয়ে ছেড়ে দেওয়া যায় তুমি ভাই ম্যাথ মিলাইতে পারবা। বুঝছো কিনা? ওকে, সো এটা নিয়ে কোনো প্রকার প্যারা খাওয়ার কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর সমাধান কি? সমাধান ভাই আমরা করবো শেষের দিকে গিয়ে, আমরা একটা এমন ম্যাথ সলভ করবো যে একটা ম্যাথ সলভ করলে মোটামুটি তুমি এগুলো সব ম্যাথ সলভ করতে পারবা। সো প্যারা খাওয়ার কিছু নেই। তাহলে এই টাইপ 1টাকে ভাই একটু ভালো করে মনে রাখো। আমরা কোন ভগ্নাংশ দিয়ে মনে রাখতেছি বলতো? প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ কিভাবে পাবো বলতো? লবের যে চলক আছে সেই চলকের ম্যাক্সিমাম পাওয়ার এবং হরে যে চলক আছে সেই চলকের ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে আমরা যে ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশ যদি প্রকৃত হয় তবে এটা কি আমাদের টাইপ 1 এর মধ্যে পড়বে। এবং কিভাবে লিখবো দেখো, আমাদের হরের মধ্যে এরকম উৎপাদকের বিশ্লেষণের পরে যে অংশ কয়েকটা আমি পাবো আমাদের ভগ্নাংশ, সে কয়েকটাই হবে। কিভাবে থাকবে? a বাই সামথিং, b বাই সামথিং। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে a b না লিখে যদি অন্য কিছু লিখো,
তোমার ইচ্ছা, মানে এখানে কোনো কিছু একটা তোমাকে ধরে নিতেই হবে, যার মানগুলোই আমরা বের করে এটাকে আংশিক ভগ্নাংশে কি করবো বলতো, কনভার্ট করবো। ওকে, তাহলে এই 1 নাম্বার আশা করছি তোমাদের এই স্ট্রাকচারটা চিনতে প্রবলেম হবে না। তুমি ভাইয়া স্ট্রাকচার যদি চিনে ফেলো, এই ম্যাথ সলভ করতে গিয়ে তোমার কোনো প্যারা হবে না, কারণ এগুলার 5টা যে টাইপ, এই 5টা টাইপের ম্যাথের ক্যালকুলেশনই এক। সো একটা ক্যালকুলেশন তুমি ভালো করে একটু শিখে রাখলে, প্র্যাকটিস করে রাখলে, তোমার এই 5টা টাইপের ম্যাথ নিয়ে কোনো প্যারা হবে না ইনশাআল্লাহ। ওকে, এবার আসো ভাই একটু টাইপ 2 তে যাই। টাইপ 1টা একটু মাথায় রাখবা, কারণ টাইপ 1 এর স্ট্রাকচারটাই আমরা এখানে বা সেই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, একটু খেয়াল করো ভাইয়া, এখানে একটু দেখো কিভাবে চিনবো এটা। তোমাকে আমি প্রকৃত আর অপ্রকৃত দুই প্রকার ভগ্নাংশ চিনাইছি না? আচ্ছা, একটু আগেই লিখে রাখলাম, এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আইডেন্টিফাই করব, অপ্রকৃত। ওকে, অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে হয় যেন আমরা জানি, লব হবে ছোট, হর হবে বড়, এরকম না ব্যাপারটা? ব্যাপারটা কেমন, ধরো 4/3, তাই না? এটারে তো আমরা অপ্রকৃত জেনে আসছি, আমরা জানি কিন্তু এটা, বাট এই চ্যাপ্টারে তোমার এই টাইপ 2 করতে গিয়ে একটা কনসেপ্ট তোমাদের এখানে দিয়ে দিছে। এইখান থেকে আমরা এই কনসেপ্টটা পাই, সেটা কি, যদি কখনো লব এবং হরের মানটা এমন হয় যে সমান হয়ে গেছে, কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ব্যাপারটা কেমন, ধরো এই যে 4/4, এই জিনিসটারে ভাইয়া তুমি যদি ভগ্নাংশ বলতে চাও, তাহলে এইটারে তুমি বলবা অপ্রকৃত ভগ্নাংশ, যখন লব আর হর সমান সমান হয়ে যাবে। কথা বুঝছো কিনা? যদি এটা কাটাকাটি করলে কত হয়, 1। তার মানে যেই ক্ষেত্রে তোমাদের 1 আসে, সেটারে তুমি যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাও, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, একটা নতুন কনসেপ্ট আমরা এখান থেকে শিখলাম, এটা তোমার এই চ্যাপ্টার থেকেই আমরা পেয়েছি। ওকে, এবার দেখো ভাইয়া, তাহলে এবার কথা হচ্ছে যে এই জিনিসটারে আমরা টাইপ 1 এর ঠিক যেভাবে স্ট্রাকচার আমরা চেনার চেষ্টা করছি, বা আমরা ওই ভগ্নাংশটাকে যেভাবে প্রকৃততে কনভার্ট করছি বা বের করছি, এখানে একইভাবে আমরা আগে একটা ভগ্নাংশ বের করার চেষ্টা করবো। সেটা কিভাবে, আমাকে বলো, লবের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত, 3, তাহলে এই 3 বসবে লবে। এখন হরের মধ্যে কত, খেয়াল করো, ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এইখানে তো উৎপাদক বিশ্লেষণ করাই আছে, তাহলে একটু চিন্তা করো, এই x এর সাথে এটা, তারপর এটারে তুমি যদি গুণ করো, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আসবে তোমার এখানে x কিউব। কত আসবে, x কিউব। তুমি করে দেখো, x কিউবের থেকে বেশি পাওয়ার আসার এখানে চান্স নাই। তার মানে আমার ম্যাক্সিমাম পাওয়ার নিচে কত, 3। তুমি খেয়াল করছো একটু আগে যে কনসেপ্টের কথা বললাম, সেটা এখানে মিলছে? যদি মিলে, তার মানে তুমি এই ম্যাথটাকে বা এই টাইপটাকে তুমি বলতে পারবা যে এটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়বে। কোন ভগ্নাংশ, অপ্রকৃত। এবং অপ্রকৃত ভগ্নাংশ পুরোটাই টাইপ 1 কে ফলো করে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অপ্রকৃত ভগ্নাংশ ভাইয়া পুরোটাই টাইপ 1 কে ফলো করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ যদি পুরোটা টাইপ 1 কে ফলো করে, তাহলে এটাকে আমরা কেন টাইপ 2 তে শিখতেছি? টাইপ 2 তে শেখার পেছনে কারণ কি, কিছুটা তো ডিসিমিলারিটি আছে, কিছুটা তো পার্থক্য আছে, সেই পার্থক্যটাই আমরা একটু দেখবো। দেখো কিভাবে সেটা, এই যে খেয়াল করো, তুমি নরমাল ঠিক যেভাবে টাইপ 1টাকে তুমি আসলে লিখছো না, ওইভাবে যদি তুমি একটু চিন্তা করো, ওইভাবে একটু চিন্তা করো তো। এইখানে দেখো, আমাকে বলো হরের মধ্যে কয়টা অংশ ভাইয়া, 3টা অংশ। কয়টা, 3টা। তার মানে তুমি বুঝতেছো এখানে তোমার আংশিক যখন তুমি ভগ্নাংশ লিখবা, তখন তোমার ভগ্নাংশ অংশ বিশেষ আসবে 3টা। কয়টা আসবে, 3টা। তাহলে খেয়াল করো, ওই ম্যাথটাকে যদি আমি একটু লিখতে চাই, ধরো আমি লিখলাম 2x³ আছে, আর নিচে আছে কি, আচ্ছা নিচে আছে আমাদের x-1, x-2, x-3 এরকম। হ্যাঁ, ওকে, একবারে সিমিলার। ধরো এটাকে আমি ধরে নিব। আচ্ছা, একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে কি, আগের স্লাইডে একটু যাই আমি, সেটা হচ্ছে খেয়াল করো, এখানে যখন আমরা ধরে নিছি, একটু খেয়াল করো, এই জিনিসটা তোমাদের আমি বলি নাই। এইখানে দেখো তো আমরা 3টা ইকুয়াল সাইন দিছি না? এখানে 3টা ইকুয়াল সাইন দেওয়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে এই পুরো জিনিসটা, এই যেটা ইকুয়েশন তোমার আসবে, কোনটা বলো তো, এই যে যেটা তোমাদের আসছে, এই পুরো জিনিসটা আমরা অভেদ বলতে পারবো। এটাকে অভেদ। অভেদ আর সমীকরণের মধ্যে কিন্তু পার্থক্য আমি তোমাদেরকে বলছি। অভেদ আর সমীকরণের মধ্যে পার্থক্য কি, অভেদ হচ্ছে চলকের যে কোনো মানের জন্য বোথ সাইড সবসময় কারেক্ট হবে, সর্বদা যে কোনো মানের জন্য। কিন্তু সমীকরণ কিন্তু চলকের সকল মানের জন্য সবসময় বোথ সাইড কারেক্ট হয় না। সমীকরণ কিছু স্পেসিফিক মানের জন্য লেফট সাইড রাইট সাইড কিন্তু কারেক্ট হয়। ওকে, সো কনফিউশন রাখা যাবে না। তো এইটাকে আমরা আসলে অভেদ চিহ্ন বলতে পারি, হ্যাঁ, বা ইকুইভ্যালেন্ট সাইন, যেটাই তুমি বলো। ওকে, তাহলে এখানে আমরা অভেদ চিহ্ন ব্যবহার করছি। তাহলে তুমি আমাকে বলো, একটু আমি এই সামনে একটু ফাঁকা রাখলাম, কেন রাখলাম এটা একটু পরে আসি। এখন দেখো, এখানে আমরা 3টা অংশ, 3টা আমাদের ভগ্নাংশ হবে। কি কি সেটা, একটাতে তোমার থাকবে হরে x-1 থাকবে, অবশ্যই এখানে প্লাস। এবং কেন প্লাস দিব তার কিন্তু অলরেডি আমি লজিক তোমাদেরকে বলছি, কারণ এখানে মাইনাস দিলে সে চেঞ্জ করতে পারবে অন্যদিকে, বাট প্লাস পারবে না। এরপর এখানে ধরো x-2 একটা ভগ্নাংশ থাকবে, এরপরে প্লাস ধরো x-3 আরেকটা অংশ থাকবে। তাহলে উপরে এখানে তুমি a লিখো, এখানে b লিখো, এখানে c। আর তোমাদের যদি কারো a b c তে ভাইয়া ফোবিয়া থাকে, না এদের সাথে আমার শত্রুতামি আছে, হ্যাঁ, ধরো তোমাদের কারো ফ্রেন্ড যার সাথে তোমার ধরো বিশ্বাসঘাতকতা, সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার নাম ধরো এ দিয়ে, তো তুমি তো এ ধরবে না, তাই না? এখন ধরো কারো একজনের নাম বি দিয়ে পড়ছে, সে তোমার সাথে কোনো কারণে ধোকাবাজি করছে, তুমি এখন বি ধরতে চাও না,
কোনো সমস্যা নেই ভাই, তোমার যা ইচ্ছা তুমি তোমার সুইট লেটারটাই ধরো, তোমার যেটা সুইট লেটার, আশা করি বুঝছো যে কি বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে যেটা তোমার সুইট লেটার ভাই তুমি এখানে সেটাই বসাও, কোনো সমস্যা নাই। আমি এবি, আমার এবিসি নিয়ে আসলে কোনো প্যারা নাই, সো আমি এবিসি বসাইছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই পুরো জিনিসটা তো আমাদের আসলে টাইপ 1 কেই ফলো করছে, খেয়াল করো কাকে, টাইপ 1 কেই ফলো করছে। তাহলে ভাইয়া এটা টাইপ 2 তে আমরা কেন পড়তেছি? তার পিছনের কারণ, যখন ভাইয়া তোমার ভগ্নাংশ অপ্রকৃত হবে তখন পুরোটা টাইপ 1 কেই ফলো করবে, শুধু এই সামনের দিকে তোমাকে একটা মান লিখতে হবে। সেটা কি জানো? এই যে দেখো লবের মধ্যে, খেয়াল করো এই লবের মধ্যে যে ম্যাক্সিমাম পাওয়ারটা থাকবে, এখানে কিন্তু আরো পদ থাকতে পারতো ভাইয়া, বুঝছো? এখানে আরো পদ থাকতে পারে, এখানে আরো টার্ম বা পদ থাকতে পারে, কিন্তু আমি দেখবো ম্যাক্সিমাম পাওয়ারটা কার মধ্যে আছে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা এর মধ্যে, যেহেতু এখানে আর এখন কোনো পদ নাই বা অন্য কোনো পদও যদি এখানে থাকতো, আমি সর্বদা খেয়াল করবো ম্যাক্সিমাম পাওয়ার কার সাথে আছে। ম্যাক্সিমাম পাওয়ারটা যেখানে আছে সেই পদের যে সহগ, কি বললাম, ম্যাক্সিমাম পাওয়ারটা যেখানে আছে সেই পদের যে সহগ, আমরা তুমি বলো এখানে সহগ কত, 2, এই 2টারে ভাইয়া সামনে তোমার প্লাস হিসেবে দেখাইতে হবে, বুঝলা কিনা? ধরো আমি একটা ম্যাথ তোমার দিই, ধরো এরকম এক্স স্কোয়ার দিলাম, বাই দিলাম এখানে এক্স প্লাস 1, তোমার আমি বললাম এক্স প্লাস 2, এটা আমারে বলো এটা টাইপ 2 তে পড়বে কিনা। কিভাবে? কারণ দেখো লবের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত, 2, আর হরের মধ্যে দেখো এক্স আর এক্স কে যদি তুমি গুণ করো কত আসবে, 2, অবশ্যই এটা টাইপ 2 তে পড়বে। টাইপ 2 তে যদি পড়ে তাহলে ইকুয়াল দিয়ে তাহলে প্রথমে কি লিখবা, ওই যে বললাম যে লবের মধ্যে, খেয়াল করো লবের মধ্যে যেটা ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এখানে 2, তার সাথে সহগ কত ভাইয়া 1, এখানে নাই মানে কি 1 তো আছেই, তার সাথে মনে করো a বাই, ঠিক টাইপ 1 কে ফলো করো, প্লাস b বাই কত, এই তো সিম্পল না বিষয়টা, এই তো। তার মানে এইভাবেই কিন্তু আমরা একটা টাইপ 2 এর স্ট্রাকচার লিখতে পারি। এবং ভাইয়া তুমি এই স্ট্রাকচারটারে যদি লিখতে পারো, খেয়াল করো তুমি এই স্ট্রাকচারটাকে লিখতে পারলে ধরো তোমার ম্যাথের কাজ 90% ডান হয়ে গেছে। কত পার্সেন্ট ডান? তোমার ধরো 90% ম্যাথের কাজ ডান হয়ে গেছে। এবং এই ম্যাথ যে তোমার পরীক্ষায় আসবেই, এই আংশিক ভগ্নাংশ যে তোমার পরীক্ষায় আসবে, এটা তুমি 100% লিখে রাখতে পারো। ওকে, আচ্ছা এবার আসো তাহলে এই টাইপ 2 এর স্ট্রাকচার ভাইয়া কোনো প্যারা হবে, চিনতে কোনো প্রকার প্যারা হবে? আশা করছি হওয়ার কথা নয়। এরপরে আসো, এরপরে জিনিসগুলো তোমাদের জন্য আরো সহজ, কারণ তুমি টাইপ 1 টাইপ 2 অলরেডি তুমি বুঝে গেছো। এবার দেখো এই জিনিসগুলো তোমার আরো কত ইজিলি ভাবে, কত ইজিয়ার ওয়েতে তুমি এগুলো বুঝতে পারো। দেখো খেয়াল করো এইখানে যে ম্যাথটা আছে ভাইয়া, এটার আমি কিভাবে চিনবো? একদম সহজ। এইটারে চেনার ওয়ে হচ্ছে, দেখো তুমি একটা হোল পাওয়ার পাবা, খেয়াল করো এরকম একটা হোল পাওয়ার পাবা, হ্যাঁ বাইরে পুরোটার উপর একটা পাওয়ার পাবা, তাহলে এখানে তুমি লিখতে পারো হোল পাওয়ার থাকবে, এইটা দিয়েই তুমি শুধু এটা ভাইয়া চিনবা, এই টাইপটারে তুমি শুধু এই জিনিসটারে দিয়েই চিনবা যে হোল পাওয়ার থাকবে। মানে একটা এখানে খেয়াল করো তোমার উৎপাদক বিশ্লেষণ কিন্তু প্রত্যেকটা ম্যাথ আমি এখানে যেগুলো দেখাইছি সবগুলোতে উৎপাদক বিশ্লেষণ আছে, না থাকলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে ভাইয়া। করার পরে যদি তুমি দেখো যে কোনো একটা এরকম টাইপের মানের মধ্যে বা কোনো একটা উৎপাদের মধ্যে এরকম হোল পাওয়ার চলে আসছে, তাহলে সেটা তোমার টাইপ 3 তে চলে যাবে। এবং আমরা টাইপ 1 শিখছি কিনা, সেই টাইপ 1 দিয়ে এগুলো করবো। কিভাবে একটু খেয়াল করো, টাইপ 1 দিয়েই করবো এগুলো সব, হ্যাঁ। সো কোনো প্রকার প্রবলেম ইনশাল্লাহ আমাদের হবে না, হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে এটার আমি যখন লিখবো, নর্মালি চিন্তা করো আমি ঠিক টাইপ 1 কে ফলো করতেছি। ধরো ভাইয়া এখানকার এই আপাতত এই 2টারে তুমি বাদ দিয়ে একটু চিন্তা করো তো। আচ্ছা এটা না, আমরা এইটা আগে একটু সলভ করি, হ্যাঁ, তাহলে তোমাদের ওই দুটা জিনিস আরো সহজে তুমি বুঝতে পারবে। ধরো এইখানে একটু চিন্তা করো, আপাতত এই স্কোয়ারটারে তুমি একটু বাদ দাও, ধরো এটা হাইট করা আছে, হ্যাঁ, এটার আপাতত তোমার ধরার দরকার নেই। ওকে, ধরো এটার আমি একটু ঢেকে দিলাম, ওকে, এটারে আমি একটু ঢেকে দিলাম কালি দিয়ে। তাহলে এই টাইপটা তুমি আমারে বলো এটা পুরোটা টাইপ 1 বা টাইপ 2 কে ফলো করবে কিনা এরকম, হ্যাঁ। আচ্ছা তুমি টাইপ 1 কে প্রাইম হিসেবে ধরো বা টাইপ 1 কে তুমি আসলে একবারে রুট হিসেবে ধরো। তাহলে আমি যদি টাইপ 1 এর মতো করে এটা লিখতে চাই, তাহলে আমারে বলো তো কি লিখবো? তাহলে এক্স স্কোয়ার বাই আমার নিচে আছে মনে করো 2x প্লাস 1 ইন্টু কি আছে ভাইয়া x প্লাস 3। আপাতত স্কোয়ারটারে আমি এখানে দেখালাম না, আমি একটু পরে এখানে পাওয়ারটাকে আমি দেখাবো, টেনশনে কিছু নাই। এটা ইকুইভ্যালেন্ট দিয়ে আমি কি লিখবো বলো তো? a বাই, আমাকে বলো এটা 2x প্লাস 1 হবে কিনা? হবে। প্লাস আমার তুমি এবার বলো এটা তাহলে আমি b বাই কি লিখবো? x প্লাস 3 এভাবে লিখবো কিনা? এভাবে লিখবো কিনা? অবশ্যই লিখবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে তো আমার স্কোয়ারটা ছিল, তারে তো বাদ দিলে হবে না। তাহলে এবার তুমি চিন্তা করো স্কোয়ার ছাড়া আমি একবার একটা পদকে চিন্তা করছি, তাহলে স্কোয়ার সহ আমি একবার চিন্তা করবো। তাহলে খেয়াল করো তাহলে আরেকটা আসবে c বাই x প্লাস 3, বাট এটার উপরে তোমার কি দিতে হবে ভাইয়া? পাওয়ারটা সহ দিতে হবে। তার মানে কি এরকম যদি কোথাও পাওয়ার আসে তাহলে সেই পাওয়ারকে তুমি 1 2 3 4 যত পর্যন্ত পাওয়ার দেওয়া থাকবে এইভাবে একটা একটা করে তাদেরকে চিন্তা করবা। এখানে ধরো যদি কিউব থাকতো, কি থাকতো? কিউব। ধরো একটা ম্যাথ আমি এখানে লিখি, ধরো তোমাদের x বাই আমি লিখলাম এরকম x প্লাস 1, এরকম লিখলাম x প্লাস 2, তারপরে লিখলাম x প্লাস 3, ধরো এরকম লিখলাম। তার উপরে আবার এখানে কি দিলাম ভাইয়া? ধরো এখানে আমি এরকম কিউব দিলাম, এবার কি দিলাম? কিউব।
আচ্ছা এবার তুমি মানে বলো এটার স্ট্রাকচার যদি আমি লিখতে চাই তাহলে a বাই আগে তুমি অবশ্যই টাইপ 1 কে ফলো করো x + 1 ই লিখবা, এরপরে প্লাস তুমি b বাই কি লিখবা ভাইয়া, এখানে আছে তোমার x + 2 সেটা তুমি লিখবা। খেয়াল করো এবার দেখো x + 3 এর উপরে পাওয়ার কিউব, তাহলে তুমি এবার কিউবটা ছাড়া ধরো কিউবটা কিউব না পাওয়ারটা এবার 1 হিসেবে চিন্তা করো, তাহলে কি হবে ভাইয়া c বাই, খেয়াল করো তাহলে এখানে শুধু x + 3 আসবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে তো কিউব আছে, তো তোমাকে আমি একটু আগে কি বলছি বলো তো, যত পাওয়ার দেয়া থাকবে 1 থেকে তুমি তত পাওয়ার পর্যন্ত যাও, তাহলে যেহেতু 3 আছে তাহলে চিন্তা করো এই 3টারে তুমি একবার কি নিতে পারো, আচ্ছা নিচে একটু লিখি, তাহলে এখানে তুমি লিখতে পারো d বাই এরকম ভাবে x + 3 এর উপর এইভাবে 2, কারণ তোমার 3 পাওয়ার মানে কি 1 নিবা 2 নিবা 3 নিবা পাওয়ার, ওকে। আচ্ছা যদি পাওয়ার 4 থাকতো তাহলে 1 নিব 2 নিব 3 নিব দেন 4 নিব, ঠিক আছে কিনা, তাহলে এরকম ভাবে যেতে থাকবে। এরপরে আসো ভাইয়া তাহলে এবার d এর পরে কি e বাই কত x + 3 এর উপরে কিউব, বুঝতে পারছো? এই তো, তাহলে এখানে পাওয়ারটা যত থাকবে আমার এখানে ততগুলো, ওর জন্য ততগুলো কি নিতে হবে, আমার আংশিক ভগ্নাংশ নিতে হবে, ওকে। যেমন ধরো এটাতে আমাদের পাওয়ার কত ছিল 2 ছিল না, তাহলে আমি এর জন্য একটা আংশিক ভগ্নাংশ নিচ্ছি, খেয়াল করো। আর এখানে পাওয়ার যেহেতু 2, সো এর জন্য আমাকে কি নিতে হইছে, দুইটা আংশিক ভগ্নাংশ নিতে হইছে, এবং এই আংশিক ভগ্নাংশগুলো কিভাবে নিব, এর পাওয়ারগুলোর উপর বেস করে। যত পাওয়ার থাকবে 3 যদি থাকে তাহলে একবার পাওয়ার 1 নিব, একবার নিব 2, একবার নিব 3। যদি পাওয়ার ধরো 4 থাকে তাহলে একবার 1 নিব, একবার 2 নিব, একবার 3 আর একবার 4। বুঝতে পারছো কিনা? আশা করছি বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এটা পুরোটা হচ্ছে, এটাও দেখো টাইপ 1 কেই কিন্তু ফলো করতেছে, তাই না? আচ্ছা এরপরে এখন দেখো ওই ম্যাথগুলোকে আমরা একটু দেখি ভাইয়া, ওইগুলো একটু দেখো, তাহলে আশা করি যে আরো ক্লিয়ার হবা এই জায়গাটা, হ্যাঁ। সো টেনশনের কিছু নাই, একদম সহজ জিনিস, ওকে। আচ্ছা এবার দেখো ভাইয়া এই জিনিসটা একটু আমরা দেখি, হ্যাঁ খেয়াল করো। এখানে এবার খেয়াল করো কিউবটা সামনে পড়ে গেছে, তাই তো, মানে এই পদটাকে ওরা পরে দিছে, এইটারে আগে দিছে। তুমি চাইলে ভাইয়া এটারে সামনেও লিখতে পারো, অথবা এটারে যদি পরে লিখতে চাও কোনো সমস্যা নেই, বা যেভাবে আছে তুমি যদি সেভাবেই লিখো কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো এখানে কি আছে, x² বাই কি আছে বলো, x - 1 এর উপরে তোমার আছে কিউব ইনটু, খেয়াল করো ইনটু কি ভাইয়া x - 2 ইনটু কি x - 2। তাহলে এটা এখন খেয়াল করো, তোমার যেহেতু সবার আগে তুমি কিউব পাইছো, এখানে কত, এখানে যেহেতু কিউব পাচ্ছ, এর নিয়ে আগে চিন্তা করো না। তাহলে কিউব আছে মানে কি, এর জন্য আমার আংশিক ভগ্নাংশ, এই কিউবের জন্য শুধু এখানে আংশিক পার্ট আসবে কয়টা, 3টা আসবে। কিভাবে, তাহলে a বাই একটাতে আমি লিখবো x - 1 প্লাস b বাই একটাতে আমি লিখবো x - 1 এর উপরে তাহলে একবার স্কোয়ার লিখবো, এবার c বাই কি লিখবো ভাইয়া x - 1 এর উপরে কিউব। তাহলে কিউব পর্যন্ত লেখা হইলো, এই যে বললাম যে এটার জন্য 3টা পাবো আমরা আংশিক ভগ্নাংশ, ওকে। এরপরে লাস্টেরটা তুমি লিখো, তাহলে d বাই যেহেতু a b c d পর্যন্ত নিয়ে নিছি, তাহলে এরপরে আসবে x - 2, ক্লিয়ার? তাহলে একইভাবে এই স্ট্রাকচারটা এখন তোমরা লিখতে পারবে না, আশা করছি এটা লিখতে কোনো প্রকার প্যারা হওয়ার কথা নয় এটা। তাহলে একইভাবে দেখো এখানে x - 2 আছে, তাহলে x - 1 আসবে একবার, তারপরে কি এখানে একটা যেহেতু ভগ্নাংশ থাকবে, তাহলে 1 বাই x - 1 হবে একবার, সরি a বাই x - 1 হবে একবার, হ্যাঁ। b বাই কি হবে বলো তো, x - 1 এর উপরে হোল স্কয়ার হবে একবার। এরপরে কি আছে দেখো তো x - 2, তাহলে এটা তুমি c বাই লিখো, c বাই x - 2। সো আশা করছি স্ট্রাকচার তোমাদের কোনো প্রকার প্যারা ইনশাআল্লাহ দিবে না। এই স্ট্রাকচারগুলো তুমি মনে রাখো, দেখো লাস্টের দিকে যখন আমরা ক্লাসটা করবো তখন দেখবা এই ম্যাথের যে ক্যালকুলেশন সেটা একদম সহজভাবে তুমি জেনে গেছো, ওকে। আচ্ছা এটাতে একটু স্টার দাও ভাইয়া, এই টাইপটাতে একটু স্টার দিয়ে রাখো। কতগুলো স্টার দিতে চাও, ধরো আমার কাছে 3 স্টার মানেই হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, সো তুমি তোমার মতো করে স্টার দাও, যেহেতু এটা খুব বেশি ইম্পর্টেন্ট বললাম, ওকে। এবং তুমি মোটামুটি শিওর থাকো এই কোশ্চেনটা আসার তোমার অনেক বেশি পসিবিলিটি আছে, ওকে। আচ্ছা এবার আসো ভাইয়া এই টাইপটা আমরা একটু শিখতে চাই, এটা আমরা একটু শিখতে চাই, এবং এই টাইপটাকে তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মোটামুটি মানে 5 নাম্বার টাইপ তোমার পড়া হয়ে গেছে, কথা দিচ্ছি। এই টাইপটারে যদি তুমি ঠিক মতো ধরে ফেলতে পারো তোমার 5 নাম্বার টাইপ হয়ে গেছে, ওকে। আসো তাহলে এইটা আমরা একটু দেখি, তাহলে এইটা আমরা প্রথম কোশ্চেনটা থেকে একটু দেখি কি হয়। এখানে তো উৎপাদক বিশ্লেষণ করা আছে, তাই না? তাহলে বলো এখানে কি আছে, x বাই এখানে আছে আমার x - 1 ইনটু কি আছে ভাইয়া x² + 4, কি আছে x² + 4, ওকে। এই তো স্ট্রাকচার এটা। এবার ভাইয়া একটা নরমালি একটা বিষয় চিন্তা করো, সেটা হচ্ছে কি, এই যে ভিতরের দিকে স্কোয়ারটা আছে না, আপাতত এটার একটু ভুলে যাও, যে ধরো এটা আসলে নাই, তাহলে এটা পুরোটা আবার দেখো তো, মানে এই x² আপাতত তুমি জাস্ট x হিসেবে কনসিডার করো। তো তুমি আমারে বলো তো এই পুরো জিনিসটারে টাইপ 1 এর মতো লাগতেছে কিনা, লাগতেছে? আচ্ছা যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইপ 1 এর মতো করে একটু সলভ করার চেষ্টা করব এই জায়গাটায়, হ্যাঁ। আসো কিভাবে সেটা দেখো। এইখানে তুমি একটু খেয়াল করো, এখানে তো পাওয়ার 1, তার মানে আমি এটাতে ইকুইভ্যালেন্ট দিয়ে a বাই, আমি তো চাইলে এটারে x - 1 লিখতেই পারি, পারি না? লিখতে পারি কিনা? এবং দেখো এই টাইপের
চিনবা কেমনে, সেটা হচ্ছে এই যে ভিতরের দিকে এরকম দেখবা কি থাকবে, পাওয়ার দেয়া থাকবে, ভিতরে পাওয়ার দেয়া থাকবে। আগেরটাতে কি ছিল একটু খেয়াল করো, এই যে টাইপ 3 তে আমি বলছিলাম যে এখানে হোল পাওয়ার থাকবে, মানে একটা পুরো ভ্যালু বা একটা উৎপাদক, এই উৎপাদকের উপরে পাওয়ার থাকবে, হ্যাঁ, মানে পুরোটার উপরে হোল পাওয়ার থাকবে। বাট এইটাতে তুমি খেয়াল করছো, এটাতে কিন্তু চলকের উপরে ভিতরে পাওয়ারটা আছে। তাহলে এটারে তুমি কিভাবে ভাইয়া মনে রাখতে পারো বলো তো? এটা তুমি মনে রাখতে পারো যে এটা হচ্ছে ভিতরে পাওয়ার থাকবে। কোথায়? ভিতরে পাওয়ার। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া এইগুলো আসলে কোনো কনক্লুসিভ কোনো রুল না, এগুলো কোনো বইয়ে নাই। সো এইগুলো আসলে আমরা অ্যানালাইসিস করে আমরা এগুলো ফাইন্ড আউট করছি, করে তোমাদেরকে আসলে এই ট্রিক্সগুলো শিখাচ্ছি যে হ্যাঁ এই জিনিসগুলোকে আমরা অ্যানালাইসিস করলে আমরা মোটামুটি কি এই টাইপগুলো আমরা চিনতে পারি, ঠিক আছে? সো আমরা যেহেতু দেখলাম যে সব ম্যাথ এইভাবে আসলে বের করা যায়, ফাইন্ড আউট করা যায়, সো এই ট্রিকটা তোমাদের সাথে তো শেয়ার করাই যায়। ওকে, সো এটা তুমি কোনো বইয়েও পাবা না, সো কারো কাছেও হয়তো বা পাবা না, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এটা জাস্ট আমরা অ্যানালাইসিস করে বের করছি যে এটা দিয়ে আসলে পোলাপান সব ম্যাথ মিলাইতে পারে এবং তাদের কষ্ট কম হয়। সো এটা তোমাদের সাথে শেয়ার করা। ওকে, আচ্ছা, যদি এখন তোমরা মনে করো যে কই এই সূত্র তো কোথাও নাই, এই সূত্র খুঁজতে গেলে ভাইয়া তুমি পাবা না, কারণ এই সূত্র কোথাও নাই, ঠিক আছে? ওকে, এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে এটার স্পেশালিটি তাহলে কোনটা ভাইয়া? এটা বললাম তাই না? এটার যখন তুমি লিখবা ভাইয়া তখন কি লিখবা? ধরো এ তোমার হয়ে গেছে না লিখা, একটু খেয়াল করো, এ শেষ, তাহলে এরপরে কি বি থেকে শুরু হবে। এই স্কোয়ারটা তার মানে এখানে একটা অংশে থাকবে, একটা ভগ্নাংশের মধ্যে থাকবে। তাহলে খেয়াল করো এখানে যদি হোল পাওয়ার নাই, এই জন্য আমাদের এখানে অংশ কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, একটা এক্স স্কোয়ার প্লাস ফোর, তার মানে দুইটা উৎপাদক এখানে, তাহলে দুইটা আমাদের আংশিক ভগ্নাংশ থাকবে। বাট এইখানে যখন আমি কিছু লিখবো, লিখার ক্ষেত্রে একটু সিনসিয়ার থাকতে হবে। সেটা কি জানো? এখানে যখন লিখবো আমাদের এই স্কোয়ারের জন্য এখানে একটা বৈশিষ্ট্য ফলো করবে, সেটা কি জানো? এখানে আমাদের এইভাবে লিখতে হবে বিএক্স প্লাস সি, মানে এখানে স্কোয়ার থাকার জন্য কি করলাম আমরা, এই যে এ বি সি ডি যাদেরকে আমরা ধ্রুব পদ হিসেবে ধরে নিচ্ছি, এবার দেখো বি এর সাথে কিন্তু এখানে একটা এক্স আছে। এই জিনিসটা ভাইয়া তোমার মাথায় রাখতেই হবে। এই জিনিসটারে যদি তুমি আসলে মাথায় রাখতে পারো, তাহলে তোমার এই টাইপটা চেনা খুব একটা, বা এই স্ট্রাকচারটা লেখা খুব একটা প্যারার হবে না। ওকে, আরো দেখো দু একটা প্র্যাকটিস করি, তাহলে দেখো এমনিতেই তোমাদের এটা আশা করি যে এটা এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করো, দেখো এই পরেরটা একটু খেয়াল করো, এখানে কি উৎপাদক বিশ্লেষণ করা আছে? এর কিন্তু উৎপাদক বিশ্লেষণ নাই। প্রথম কাজ আগে উৎপাদক বিশ্লেষণ করব, করার পরে আমি টাইপগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে এখানে আছে কি ভাইয়া? এক্স স্কোয়ার বাই কি দেয়া আছে বলো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 এরকম আছে। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2, তাই তো? আচ্ছা, এটাকে যদি এখন আমি উৎপাদক বিশ্লেষণ একটু করতে চাই, খেয়াল করো, তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি বা অন্য কোনো প্রসেস, মিডল টার্ম, যেভাবে যেটা ইচ্ছা। উৎপাদক উপপাদ্য তোমার আছে, হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ করার জন্য, তাই না? তোমার কাছে ফর্মুলা আছে, মিডল টার্ম আছে, যে প্রসেসে তুমি করতে পারো করবা, সমস্যা নাই। এই যে দেখো ভাইয়া, এইখানে দেখো, এখানে ধরো এটা এক্স টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? সো আমি এই দুটো জিনিস দিয়ে, এই যে দেখো এখানে ধ্রুবপদ, তাহলে 2 দিয়ে এখানে আমি এক্স স্কোয়ার মানে 1 এক্স স্কোয়ার মিলাইতে পারবো। কিভাবে? এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস আমি এখানে যদি 2 এক্স স্কোয়ার লিখি আর মাইনাস এক্স স্কোয়ার লিখি মাইনাস 2, দেখো তো মিলানো যায় কিনা? মিলে তো। এই যে 2 থেকে মাইনাস বাদ দিয়ে দিলে 1 থাকে, 1 এক্স স্কোয়ার থাকে, হ্যাঁ, আর উপরে কি ছিল আমাদের? এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো এটাকে কি লিখতে পারি তাহলে? এখানে আমরা মনে হয় কমন নিতে পারি কি? এক্স স্কোয়ার কমন নিতে পারি। একটু খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারকে কমন নিতে পারি। ওকে, তাহলে এক্স স্কোয়ার যদি আমাদের কমন যায়, এখানে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 2, কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 2। আর এখানে মাইনাস 1 কে আমরা কমন নিতে পারি, কারণ দেখো আমি বারবার সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে রাস্তায় যদি কোথাও মাইনাস তোমার আসে, এই মাইনাস তোমার জন্য মানে একটা ভয়ঙ্কর জিনিস। সো এই মাইনাস তুমি রাস্তার সামনে পেলেই তুমি কমন নিবা। তাহলে এখানে মাইনাস শুধু আমি কমন নিলাম, মাইনাস কমন মানে মাইনাস 1। তাহলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 2। এই তো। ওকে, উপরে কি ছিল ভাইয়া? উপরে ছিল আমাদের অনলি এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো এটাকে আমি এখন কি লিখতে পারি? তাহলে এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কি আসতেছে ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের এখানে কি আসতেছে? এক্স স্কোয়ার প্লাস 2, তাই না? আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার ভাইয়া তুমি দেখো, যদি ডিরেক্টলি তুমি এখান থেকে চিন্তা করো যে এটা আসলে টাইপ 4 এর সাথে মিলে যায়, অবশ্যই মিলে। কেন? এই যে দেখো ভিতরের দিকে পাওয়ার কোথায়, সেটা এইখানে দেখো, দুইটাতেই ভিতরে পাওয়ার আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমার আমি বলবো, এইখানেও পাওয়ার আছে, খেয়াল করো, এখানেও পাওয়ার আছে। আবার তুমি একটু চিন্তা করো, এইটারে চাইলে তুমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্ট্রাকচারে নিতে পারবা। যদি নিতে চাও নিতে পারো, যদি না নাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটারে ধরো আমি এইভাবে একটু তোমার দেখাই। তাহলে উপরে আমাদের ছিল কি? এক্স স্কোয়ার, আর নিচে কি আছে ভাইয়া বলো তো? নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, আমি এটার একটু লিখলাম ভাইয়া, কি লিখবো? ধরো এটার এক্স প্লাস 1 ইন্টু ধরো আমি এক্স মাইনাস 1 লিখলাম। ওকে, এভাবে লিখলাম। তো এখন প্রশ্ন হচ্ছে এটার আমি আংশিক ভগ্নাংশের স্ট্রাকচার কিভাবে লিখবো? তাহলে খেয়াল করো, একটু তুমি খেয়াল করো আংশিক ভগ্নাংশের স্ট্রাকচারটা কেমন ভাবে আসবে। হ্যাঁ,
এবার দেখো তো ভাইয়া এখানে তুমি স্কোয়ার পাইছো, তাহলে যেহেতু এখানে তুমি শুরুতেই স্কোয়ার পাচ্ছ, দেখো একবারে শুরুর উৎপাদেই তুমি স্কোয়ারটা পাইছো না? তাহলে একটা কাজ করতে পারো, সেটা কি, যে এই স্কোয়ারটারে ধরে এই যে বৈশিষ্ট্যটা, স্কোয়ারের জন্য কোন বৈশিষ্ট্য আসছে, এরকম বৈশিষ্ট্য আসছে না, তুমি এইখানে তাহলে সেই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে সেটা, তাহলে এইখানে আমরা যেমন এ আগে লিখতাম, তাহলে এবার এ এক্স নিব, তার সাথে প্লাস আরেকটা ধ্রুবপদ নিব বি, যেটা এখানেও করছি, খেয়াল করছো? মানে আমাদের এখানে কি হয়েছে বলতো, আগে যেমন ধ্রুবপদগুলো এ বি সি ছিল, এবার কি হয়েছে ওইরকম একটা ধ্রুবপদ, মানে বি এর সাথে এবার এক্স চলে আসছে, তার মানে এবার কি এই বি হয়ে গেছে, কিন্তু এক্স এর এবার কি সহগ হয়ে গেছে, তার সাথে যে একটা ধ্রুবপদ আছে সি, তো এখানেও থাকবে ওই বৈশিষ্ট্যটা। ডিভাইডেড বাই কি হবে ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস 2 হবে, প্লাস এখানে তাহলে হবে তোমার কি, বি যেহেতু তুমি নিয়ে নিছো, তাহলে এখানে সি থেকে শুরু করো, সি বাই এক্স প্লাস 1, এবার তাহলে ডি বাই কি লিখবা, এক্স মাইনাস 1। বুঝতে কি কষ্ট হচ্ছে? একদম হওয়ার কথা নয়, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। খেয়াল করছো আমাদের কিন্তু দেখো টাইপ 4 এর স্ট্রাকচার আমরা লিখে ফেলছি। আচ্ছা এখন ধরো এখানে তো আমাদের এক্স স্কোয়ার ছিলই, তাই না? এইটারে যদি তুমি এইভাবেই স্ট্রাকচার লিখতে চাও, কোনো সমস্যা নেই, ভাবো তোমার একই অ্যান্সারই আসবে, টেনশনের কিছু নাই। এই যে দেখো আমি যেমন এখানে কি করছি, এখানে এ প্লাস বি, খেয়াল করো এখানে এই যে এটাতে আমি কি করছি, এ প্লাস বি এ মাইনাস বি লিখছি না এখান থেকে। সো তোমার ইচ্ছা হচ্ছে যে না আমি এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর স্ট্রাকচার অ্যাপ্লাই করবো না, দরকার নেই, এখান থেকে দেখো তুমি কি স্ট্রাকচার লিখতে পারো। তাহলে তোমার এ এক্স প্লাস বি তো তোমার এখানে আসবেই, কার জন্য, এই যে এটার জন্য, কারণ এখানে এখানে দেখো এখানে কি আছে, হোল স্কোয়ার আছে না এক্স এর উপর, এখানে অবশ্যই এক্স এর উপর কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে যেহেতু এখানে হোল স্কোয়ার আছেই, তাহলে এই জন্য আমার এক্স প্লাস বি আসলো, ডিভাইডেড বাই কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা এবার প্লাস দাও, তাহলে খেয়াল করো পরেরটা তো তোমার কি ভাইয়া হোল স্কোয়ার আছে না, তাহলে একই স্ট্রাকচারটা আবারও তোমার এখানে ফলো করতে হবে। সেটা কি, তাহলে বি যদি হয়ে গেছে তাহলে সি এক্স প্লাস ডি হবে, ডিভাইড বাই কি হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস 1। কেউ এভাবেও যদি লিখতে চাও তোমার এভাবে ম্যাথ মিলবে, টেনশনের কিছুই নাই। তাহলে আমারে বলো এখন বাকি ম্যাথগুলো এভাবে পারা যাবে না? অবশ্যই পারার কথা তোমার। দেখো এই যে থার্ড যে ম্যাথটা আছে, এটারে তুমি কি করো, এটারে তুমি মিডল টার্ম করো, করে উৎপাদকে বিশ্লেষণ করে তুমি দেখো তোমার এই স্ট্রাকচারটাও তুমি মিলাইতে পারবা। সো আশা করছি এটা যারা একটু ঠিক মতো মনোযোগ দিয়ে দেখছো এবং এই স্ট্রাকচারটাকে যদি তুমি মোটামুটি একটু মনে রাখতে পারো কষ্ট করে, সো তোমার এই আংশিক ভগ্নাংশে গিয়ে কোনো প্রকার প্যারা হবে না। এবং আমি তোমাকে ভাই একটা কথা বলছি যে তুমি কি অলরেডি টাইপ 4 যদি শিখো তাহলে তোমার কি হবে, টাইপ 5 শেষ না? খেয়াল করো তো, দেখো তো আমি এখানে কি লিখছি, টাইপ 5টা হচ্ছে টাইপ 3 আর টাইপ 4 এর কম্বিনেশন। মানে যারা টাইপ 3 এবং টাইপ 4টা মোটামুটি একদম বুঝে গেছে তার জন্য অলরেডি টাইপ 5 হয়ে গেছে। কিভাবে আসো তোমাকে একটু আমি বুঝাই এটা। আচ্ছা আমাকে বলো টাইপ 3 তে কি ছিল ভাইয়া, একটু মনে করাই দেই। টাইপ 3 তে কি ছিল, হোল পাওয়ার ছিল, তাই না? একটু খেয়াল করো। টাইপ 4 এ কি ছিল বলো তো, ভিতরের দিকে পাওয়ার ছিল, হ্যাঁ ভিতরে পাওয়ার ছিল, হ্যাঁ ওকে। এই দুটো জিনিসই এই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, একটু খেয়াল করো কিভাবে। আসো এই যে দেখো এইখানে দেখো তো ভাইয়া, এই যে ভিতরে খেয়াল করো পাওয়ার স্কোয়ার আছে, আবার এখানে দেখো তো বাইরের দিকেও পাওয়ার হোল পাওয়ার আছে। এই যে খেয়াল করো এইখানে দেখো ভিতরের দিকে এক্স এর উপর স্কোয়ার আছে, আবার দেখো তো পুরোটা উৎপাদের উপরে কি হোল স্কোয়ার আছে। তার মানে কি দুইটা জিনিস এখানে আসতেছে না, দুই রকমের বৈশিষ্ট্য এখানে আছে। তার মানে এটাকে যখন আমরা লিখবো তখন টাইপ 3 এবং টাইপ 4 এর দুই রকমের বৈশিষ্ট্যই আমরা এখানে ফলো করব। ওকে আসো তাহলে একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু দুইটা এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেয়া, সো আমি ধরো এইটাকে তোমাদের এখানে একটু দেখানোর চেষ্টা করি। ওকে তাহলে একটু দেখো ম্যাথে কি আছে বলো তো ভাইয়া, 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। খেয়াল করো 1 কি আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার, এই স্ট্রাকচার আছে। আচ্ছা এটাকে এখন আমরা কি করি, একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ দেখো এটা আসলে এর স্ট্রাকচারটা কেমন হবে। ওকে দেখো ইকুইভ্যালেন্ট, তাহলে অবশ্যই এখানে তো ধরি লিখতেই হবে তোমার, কারণ নইলে এ বি সি ডি কোথা থেকে আসতেছে। আচ্ছা তুমি চিন্তা করো এবার এইখানে আমাদের মোট হরের মধ্যে বা এখানে আমাদের আসলে এই আংশিক যে অংশ আমরা বলতেছি এরকম কয়টা আসবে, এটা আগে একটু চিন্তা করো, এটা আগে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। খেয়াল করো এখানে এক্স, এটা দেখো এটা কি একটা উৎপাদক না, এক্স কিন্তু একটা উৎপাদক, কারণ গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। এবং তুমি চিন্তা করো এখানে দুইটা আছে, কি একটা এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর যেহেতু হোল স্কোয়ার দেয়া, তার মানে এরকম দুইটা উৎপাদক আছে এখানে। হ্যাঁ তার মানে টোটাল উৎপাদক আমাদের এখানে কয়টা আছে ভাইয়া, 3টা। তার মানে আমাদের এখানে আংশিক অংশে পোরশন বা এরকম ভগ্নাংশ হবে কয়টা, 3টা, তাই না? একবারে সিম্পল। এবার আসো একটু খেয়াল করো, তাহলে আমি যদি এই পুরোটা টাইপ 1 এর সাথে একটু চিন্তা করি, প্রথম অংশটুকু একে করতেই পারি, তাহলে আমি এখানে লিখতে পারি a বাই কি লিখতে পারি x, এটা লিখতেই পারি। হ্যাঁ আচ্ছা এবার আসো প্লাস দিলাম, তাহলে এই পাওয়ারটা ভাইয়া এই স্কোয়ারটার একটু তুমি এবার আপাতত ভুলে যাও তো। দেখো তো স্কোয়ারটারে যদি আমি বাদ দিয়ে দেই, একটু খেয়াল করো, ধরো আমি স্কোয়ারটার এখানে বাদ দিয়ে দিলাম,
তাহলে এই স্কোয়ারটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এটা আমার বলো তো পুরোটা টাইপ 4 কে ফলো করে কিনা। আগে স্লাইডে একটু যাই, দেখো এখানে দেখো তো টাইপ 4 কে ফলো করতেছে কিনা, এই যে ফলো করে। তারপরে এই স্ট্রাকচারটা আমি এখানে লিখবো। আপাতত স্কোয়ারটা তুমি হোল পাওয়ার, এই যে স্কোয়ারটা যেটা দেয়া আছে হোল স্কোয়ার, এটাতে তুমি ভুলে যাও। তাহলে এখানে কি লিখবো ভাইয়া বলো তো? এখানে অবশ্যই লিখবো আমি bx প্লাস সি বাই কি লিখবো বলো তো? এক্স স্কোয়ার প্লাস 1। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা একটু আগে তো এরকম দেখছি যে x প্লাস 1 এর উপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে একবার পাওয়ার এর উপরে 1 নিব, একবার পাওয়ার আবার কি নিব আমরা, আরেকবার পাওয়ার কি নিব 2 নিব। আবার যদি এখানে কিউব থাকতো তাহলে আরেকবার পাওয়ার নিতাম, 4 থাকলে আরো একবার নিতাম, তাই না বিষয়টা? তাহলে এইখানে আমাদের কি হবে বলো তো? আরেকটা এরকম আংশিক অংশ আসবে। তাহলে প্লাস আমি একটু নিচে লিখছি এটা, হ্যাঁ দেখো এরপরে তাহলে কি হবে? এরপরে যখন আমি লিখবো খেয়াল করো তো ভাইয়া, এ কিন্তু অলরেডি কাকে ফলো করছে? এ কিন্তু যখন এইখানে আমি স্ট্রাকচারটা লিখলাম সে অলরেডি টাইপ 4 কে ফলো করছে না। তো এটা লেখার ক্ষেত্রে আমি টাইপ 4 কে ফলো করেই লিখবো। তাহলে হরের মধ্যে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, তাহলে একবার পাওয়ার 1 দিয়ে নিলাম, একবার 2 দিয়ে নিলাম। বাট এইখানে যে লিখবো আমি এটা কি লিখবো? এটা অবশ্যই টাইপ 4 এর যে স্ট্রাকচারটা আছে সেটা লিখবো আমরা। সেটা কি? সি পর্যন্ত শেষ। তাহলে এখানে কি হবে ভাইয়া? dx প্লাস ই হবে, কারণ যেহেতু সি পর্যন্ত শেষ তাহলে আমি dx প্লাস ই নিলাম। এই তো এটাই হচ্ছে তোমার টাইপ 5 এর স্ট্রাকচার, যেটা টাইপ 3 এবং টাইপ 4 এর একটা কম্বিনেশন। দেখো তো তুমি এখন এটা পারো কিনা। আই উইশ তুমি এটা এখন নিজেই পারবা। ওকে দেখো পারো কিনা। এখানে খেয়াল করো, তাহলে 2x বাই কি আছে? তাহলে আমি এখানে ধরো এইখানে আমি যদি একটু লিখে ফেলি তাহলে ইকুইভ্যালেন্ট ধরো এটারে a বাই আমি কি লিখবো ভাইয়া বলো তো? x প্লাস 1 লিখবো। ওকে এরপরে খেয়াল করো প্লাস এইখানে এই স্কোয়ারটার আপাতত বাদ দাও, দিয়ে চিন্তা করো তাহলে এখানে আমি অবশ্যই ভাবে লিখবো bx প্লাস c বাই x স্কোয়ার প্লাস 1। এবার প্লাস আবার এখানে কি x স্কোয়ার প্লাস 1 এর উপর তাহলে একবার হোল স্কোয়ারকে নিব, নেয়ার পরে উপরে তাহলে ওই যে টাইপ 4 এর যে স্ট্রাকচারটা সেটা আবার এখানে ফলো হবে। কি সেটা খেয়াল করো, এখানে তাহলে আমাদের dx প্লাস আবার ই আসবে। আশা করি স্ট্রাকচারগুলো যদি তুমি বুঝে যাও তোমার এখান থেকে ম্যাথ সলভ করা খুব একটা প্যারার কিছু হবে না, আমি তোমাকে বলছি না। আচ্ছা এই যে 5টা টাইপ তোমরা ভাইয়া যারা নোট ডাউন করে করে পড়তেছো, এই 5টা টাইপ একবার রিভিশন করে ফেলো। এই 5টা টাইপকে যদি তুমি একবার রিভিশন করে ফেলো তাহলে তোমার এর পরে যে আমি সলভটা করে দিব এইটাতে গিয়ে তোমার কোনো ইস্যু হবে না। আমি তোমাকে জাস্ট আরেকবার একটু রিমাইন্ড করাই সবগুলো। দেখো একটু টাইপ 1 থেকে আমরা একটু জাস্ট রিমাইন্ড করে আসি। খেয়াল করো টাইপ 1 এ আমরা প্রকৃত ভগ্নাংশ দেখছি, কিভাবে হবে সেটা বলছিলাম যে আমাদের লবের মধ্যে যে রাশিটা থাকবে তার ম্যাক্সিমাম পাওয়ার বাই হরে যে রাশি থাকবে তার ম্যাক্সিমাম পাওয়ার নিব, নিয়ে যদি দেখি যে সে প্রকৃত ভগ্নাংশ তাহলে সে টাইপ 1। টাইপ 2টাও দেখলাম আমরা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আসতেছে কিভাবে, যে পাওয়ার যদি আসলে কি হয় লব এবং হরের মধ্যে পাওয়ার যদি কি হয় সমান সমান চলে আসে, হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ারগুলো লবে এবং হরে যদি সমান আসে তখন সেটা অপ্রকৃততে চলে যাবে। এবং এটা পুরোটা টাইপ 1 কেই ফলো করতে হবে, শুধু পুরোটা টাইপ 1 কেই ফলো করবে। শুধু সামনে কি লিখতে হবে? একটা ভ্যালু লিখতে হবে, যেই ভ্যালুটা কোথা থেকে আসবে বলো তো? এই যে লবের মধ্যে যে ম্যাক্সিমাম পাওয়ার আছে ম্যাক্সিমাম পাওয়ারের সহগটাকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা টাইপ 3 তে কি দেখলাম বলো তো? টাইপ 3 তে দেখলাম যে এরকম একটা হোল পাওয়ার থাকবে, হ্যাঁ। আচ্ছা টাইপ 4 এ কি দেখলাম ভাইয়া? এই পাওয়ারটা এবার ভিতরের দিকে থাকবে হোল স্কোয়ার দিয়ে এরকম, হ্যাঁ ভিতরের দিকে থাকবে। এবার হোল স্কোয়ার আগেরটাতে ছিল এবার হচ্ছে ভিতরের দিকে পাওয়ারটা থাকবে, হ্যাঁ এই তো ভিতরে পাওয়ার থাকবে। টাইপ 5 এ এসে দেখলাম আমরা কি টাইপ 3 টাইপ 4 এর একটা কম্বিনেশন অর নাথিং এলস। ওকে এবার আসো ভাইয়া এইখানকার ম্যাথগুলোই একটা আমরা সলভ করে ফেলি। আচ্ছা তার আগে দেখো এই যে ম্যাথগুলো তোমার এখানে দিছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা তোমাদের ভাই এটা তোমাদের হচ্ছে বই থেকে আসলে তোলা হয়েছে, হ্যাঁ এটা তোমাদের বইয়ের যে অংশটা আছে দেখবা তোমাদের অনুশীলনী যে 11 নম্বরের কোশ্চেন সেটা এখানে একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। এই ম্যাথগুলো তোমার প্রথম কাজ, তুমি এগুলোর আগে স্ট্রাকচার লেখার চেষ্টা করবা। কি বললাম? ওই যে 5টা টাইপ কে কোন টাইপের মধ্যে পড়ে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো। ভাই তোমার প্রথম কাজ হচ্ছে এদের আগে স্ট্রাকচারটা লেখা। এটা লিখতে পারলেই তোমার আংশিক ভগ্নাংশ বলছিলাম না যে 90% ডান, আর যে 10% সেটা সলিউশন। এরপরে দেখো এখানে একটা কাজের ম্যাথ আছে, হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করো এই যে তোমাদের পেজ হচ্ছে 60, যদি একটু তোমাদের বই একটু ঘাটাঘাটি করো খেয়াল করো দেখবা পেজ 60 তে তোমাদের এই কাজটা আছে, হ্যাঁ এখানকার ম্যাথগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ভাইয়া, মোটামুটি বলতে ভালো ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো যে এগুলো চ্যাপ্টারের ম্যাথের থেকেও বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ সো এই ম্যাথগুলোকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তবে এখানকার মধ্যে আমি অনেকগুলো ম্যাথ তোমাদের হচ্ছে অলরেডি আলোচনা করছি, সো এখানকার ম্যাথগুলো তোমরা একটু কি করো আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোনটা আমাদের টাইপ 1, কোনটা আমাদের টাইপ 2, কোনটা 3, 4, 5, হ্যাঁ এগুলো আইডেন্টিফাই করলেই ইনশাআল্লাহ তোমাদের কাজ হয়ে যাবে। দেখো এই যে দেখো লাস্ট পার্ট, হ্যাঁ এই ম্যাথটা আমরা যদি সলভ করতে পারি আংশিক ভগ্নাংশ রিলেটেড যত প্রকার এখানে প্রবলেম আছে বা এখানে যতগুলো ম্যাথের ক্যালকুলেশন আছে তুমি ইনশাআল্লাহ সবগুলো পারবা। ওকে এবং দেখো তো এই ম্যাথটা তুমি আসলে চিনতে পারতেছো কিনা আগে এইটার আগে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো, হ্যাঁ দেখো এটা হচ্ছে কিন্তু টাইপ 5 এর একটা ম্যাথ, হ্যাঁ কেন খেয়াল করো তো এই যে দেখো এখানে ভিতরে স্কোয়ার আছে এই যে বাইরে স্কোয়ার আছে,
সো বুঝতেই পারছো যে এটা টাইপ 3 এবং 4 এর একটা কম্বিনেশন, যেটা আমরা টাইপ 5 এ শিখছি, তাই না? আচ্ছা, এই ম্যাথটাকে সলভ করলে তোমার মোটামুটি যত প্রকারের ক্যালকুলেশনের প্রবলেম আছে এখানে সবগুলো চলে আসবে। হ্যাঁ, সো এই জন্য আমি এই ম্যাথটা তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি। ওকে ওকে, তাহলে দেখো যেহেতু টাইপ 5, তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? ধরি তাহলে এটারে আমরা এইভাবে লিখতে পারি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার। ওকে, আচ্ছা ইকুইভ্যালেন্ট দিয়ে কি লিখবো ভাইয়া? a/x প্লাস এখানে লিখবো তাহলে অবশ্যই bx প্লাস c বাই এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস এখানে কি লিখবো বলো তো? c যেহেতু চলে গেছে তাহলে dx প্লাস e বাই কি লিখবো বলো তো? এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে কিউব, ও 1 এর উপরে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার আছে এখানে, কিউব না। ওকে, তাহলে এই যে 1 পাওয়ার নিলাম একবার, দেন একবার 2 নিলাম। ওকে, তাহলে আমাদের এখানে তো আসলে এরকম ভগ্নাংশ আংশিক অংশ হবেই 3টা, তাই না? সো কিভাবে 3টা? কারণ এখানে আমাদের দেখো এখানে 2টা উৎপাদক আছে, এখানে একটা, সো 3টা অংশ হবে আমাদের। হ্যাঁ, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। এবার দেখো এটাকে আমরা একটু সমীকরণ 1 দিয়ে রাখলাম। ওকে, এবং তোমাদের এই কাজটা করতে হবে, এখানে ইকুয়েশন 1 দিতে হবে। ওকে, এবার আসো ভাইয়া, আমাদের কাজ হচ্ছে কার মান বের করা বলো তো? এখানে এ বি সি ডি ই এফ, এই যে এরা যারা আছে এদের মানটা মেইনলি বের করা। এখানে কিন্তু আমাদের এক্সটা আননোন না। এবং দেখো এখানে আমরা আসলে যে চিহ্নটা ব্যবহার করছি এটার নাম কি ভাইয়া? এটাকে আমি বলছিলাম অভেদ চিহ্ন। অভেদ মানে এর মেকানিজমটা কি? অভেদের মেকানিজমটা হচ্ছে এরকম যে এইখানে যে চলকগুলো আছে, হ্যাঁ এখানে যে চলকগুলো আছে সেই চলক কে বলতো? এখানে এক্স হচ্ছে মেইনলি চলক। কারণ এই যে এখানে যে বহুপদীটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স চলকের। তাহলে এই এক্স এর আমি যে কোনো মান যদি এখানে বসাই, যে কোনো মান বসালে আমার বোথ সাইড কারেক্ট হবে, একই রকম মান সবসময় আসবে। বাট সমীকরণে কিন্তু এটা হয় না। সমীকরণের ক্ষেত্রে কি হয় বলতো? একটা বা কিছু স্পেসিফিক মানের জন্য সবসময় তারা বোথ সাইড কারেক্ট হয়, কিন্তু ওই মান কয়েকটার বাইরে যখন তুমি অন্য কোনো মান ট্রাই করবা দেখবা বোথ সাইডে কিন্তু ইকুয়াল ভ্যালু আসতেছে না। কিন্তু অভেদের ক্ষেত্রে কিন্তু এটা আসে। তাহলে সমীকরণের সাথে অভেদের পার্থক্য এটা। এবার দেখো এই যে 1 নম্বর সমীকরণটা আছে না, এটাকে কি করব আমরা? একটু সিম্পলিফাই করতে হবে আমাদের। সিম্পলিফাই মানে কি? আমাদের মনে করো যে একটা ম্যাথের ক্যালকুলেশনটা যদি একটু ছোট হয়ে আসে, ধরো এখন অনেক বড় একটা ম্যাথ আছে, বাট এটাকে যদি আমি কি করতে পারি? একটু কাটাকাটি করে বা একটু কমাই নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা কি আরো সহজ হয়ে যাবে। তো সো আমাদের যেটা বেসিক উদ্দেশ্য, আমাদের পারপোজ, সেটা হচ্ছে কি ওই ম্যাথের ক্যালকুলেশনটাকে একটু ছোট করে ফেলা। এই তো এই জন্য কি করতে হবে? ম্যাথটাকে দেখো এইখানে যে হরে যে মানটা আছে না ভাইয়া, বাম পক্ষের হরে, এই মানটা দিয়ে তোমার কি করতে হবে? সবগুলোরে বাম পক্ষ ডান পক্ষে যত কিছু আছে সবগুলোরে তোমার গুণ করতে হবে। তাহলে কি হবে দেখো তো? তুমি এই মানটা দিয়ে ধরো এইদিকে যদি তুমি গুণ করো এক্স ইন্টু, তোমার একটা মেকানিজম আমি একটু দেখাই, এর উপর হোল স্কয়ার, তুমি মানে বলো এই পুরো অংশটুকু কেটে যাবে কিনা ভাইয়া? তাহলে এই যে দেখো তোমার অ্যাটলিস্ট বাম পক্ষটা তো সিম্পলিফাই হচ্ছে। তো দেখো ডান পক্ষের অনেক কিছুই তোমার ক্যালকুলেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসো আমরা 1 নাম্বার সমীকরণকে কি দিয়ে গুণ করব বলো তো? 1 কে গুণ করব আমরা এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার, এত দ্বারা কি? আচ্ছা এখানে যেহেতু 1 ইন্টু এত লিখছি তাহলে এখানে আর গুণ এটা লেখার দরকার নাই। ওকে, 1 ইন্টু এত করে পাই বা হতে পাই, যেটা ইচ্ছা লিখো, কোনো সমস্যা নাই। ওকে, দেখো তাহলে আমরা যদি গুণ করে ফেলি, আমি দেখলাম যে আমার বাম পক্ষে শুধু 1 থাকবে। কেন 1 থাকবে? কারণ এখানে যখন এক্স ইন্টু এই এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার দিয়ে আমি গুণ দিচ্ছি, এটা তো কেটে যাচ্ছে আমার পুরোটা, সো টেনশন নাই। হ্যাঁ, আচ্ছা এবার আসো ভাইয়া, এখন এইখানেও যদি আমি একই জিনিসটা দিয়ে গুণ করি, কারণ এখানে দেখো 3টা অংশ, আমার এখানে কয়টা পদ বলো তো? 3টা, ভগ্নাংশ 3টা। সো এই 3টাকে যদি আমি কি করি? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার দিয়ে গুণ করি, খেয়াল করো, ধরো আমি এ বাই এক্স কে আমি এখানে গুণ করে তোমাকে একটু দেখাই, তাহলে খেয়াল করো এই এক্স আর এই এক্স কাটা যাবে, তাহলে কি থাকে? এখানে তো লবে যা ছিল সে তো থাকবে, তার সাথে এই অংশটুকু যেটা অবশিষ্ট থাকে সেটা তার সাথে গুণ অবস্থায় থাকবে, তাই তো? ওকে, তাহলে এই জিনিসটা, ওকে তাহলে দেখো এই জিনিসটাকে আমরা একটু শর্টকাট করে দিব, কারণ ম্যাথ তো এমনিতেই বড়। সো এই ক্যালকুলেশনগুলো তুমি আবার ইন ডিটেইল যদি দেখাইতে যাও, তোমার ম্যাথের ক্যালকুলেশন আরো বড় হয়ে যাবে। সো তোমার একটা টাইমেরও তো ব্যাপার আছে, তাই না? এক্সামে একটা স্পেসিফিক টাইমের মধ্যেই তো তোমাকে সবকিছু শেষ করতে হবে। ওকে, তাহলে আসো এখানে আমার কি থাকবে বলো? এ থাকবে ইন্টু এক্স, যদি কেটে যায় তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার থাকবে। ওকে, এবার আসো প্লাস আমার পরের অংশটুকু, পরের ভগ্নাংশে bx প্লাস c, এ লবে আছে তো থাকবে, কারণ এটা তো কাটবে না। এখানে কাটবে শুধু কি? এই এক্স স্কোয়ার প্লাস 1টা কাটবে, কার সাথে? এই অংশটুকুর সাথে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আমার কয়টা আছে ভাই? এখানে যদি স্কোয়ার মানে 2টা আছে, তাহলে একটা কাটলে আমার এক্স থাকবে ইন্টু তার সাথে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, একটা কাটলো। ওকে, এরপর আসো তৃতীয় অংশটুকুতে যদি আমরা একটু গুণ করি, তাহলে dx প্লাস ই আমাদের লবে আছে, এটা থাকবে ইন্টু, একটু খেয়াল করো এখানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার, তার মানে এইখানে যে এই যে হোল স্কোয়ারটা, খেয়াল করো এখানে এই যে দেখো এই যে হোল স্কোয়ারটা, তাহলে এটা ভাই পুরোটা কেটে যাবে, তাহলে থাকছে কি? এক্স, অনলি এক্স, তাহলে এখানে ইন্টু এক্স হবে। এটা তুমি আপাতত 2 নাম্বার দাও। এবং এটাকে আমরা কেন 2 নাম্বার দিব? বিকজ এখান থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে
এই যে এ বি সি ডি ই এফ এরা যারা আছে এদের মান বের করা, সর্বোচ্চ সংখ্যক মান বের করা। যদি এখান থেকে পারি আমরা এ বি সি ডি ই এফ যারা আননোন আছে আমাদের এখানে, যাদের বের করা আমাদের উদ্দেশ্য, তাদেরকে যদি এখান থেকে বের করে ফেলতে পারি সবাইকে বের করব। আদারওয়াইজ এখান থেকে যদি কোনো স্পেসিফিক মান বের করার পর আর কোনো মান আমরা বের করতে না পারি তাহলে কি হবে, আমাদের পরের প্রসেসে যাইতে হবে। সেই পরের প্রসেস কি ভাইয়া, এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে আমরা সহগ সমীকৃতের দিকে যাব, এবং সেটা কি সেটা একটু পরে তোমাকে আমি বুঝাচ্ছি। আসো তার আগে একটু দেখো এখান থেকে আমরা কোনো মান বের করতে পারি কিনা। আচ্ছা তুমি ধরো একটা মান আগে স্পেসিফিক ভাবে একটু চিন্তা করো, এ ধরো আমি এর মানটা বের করতে চাই, তাহলে এ কে আমি যদি বের করতে চাই, আমার আননোন তো ভাইয়া এখানে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, ই আছে, আমি একসাথে কি 4-5টা মান কি আননোন বের করতে পারবো? সবাই তো আননোন, আমি কাউকেই তো জানি না। তাহলে কি করবো আমরা, এ কে আগে যদি বের করতে চাই ভাইয়া, তাহলে তোমার এই যে বাকি মানগুলো যেগুলো আছে, মানে এই যে বি সি ডি ই, এদেরকে ভ্যানিশ করে ফেলতে হবে। ভ্যানিশ করা মানে কি, এদেরকে এখান থেকে তোমার নালিফাই করে ফেলতে হবে, জিরো করে দিতে হবে। কিভাবে সেটা সম্ভব, খেয়াল করো এখানে পদ আছে কয়টা, খেয়াল করো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? তাহলে তুমি যদি এর মান বের করবা তাহলে এ থাকবে, বাকি পদ দুইটারে তোমার পুরোটারে জিরো বানাইতে হবে। এবং আমি তোমার একটু আগে বলছিলাম যে এই সমীকরণ এটা একটা অভেদ, হ্যাঁ একে তুমি সমীকরণ বলতে পারো, এটা একটা অভেদ। অভেদের স্পেশালিটি বা মেকানিজম যেন কি বলছি তোমাকে আমি, যে এখানে এক্স এর যে কোনো মান তুমি চাইলে বসাইতে পারো। তাহলে যে কোনো মান যদি তুমি বসাইতে পারো তাহলে তোমার রিকোয়ার্ড মান কোনটা, ওই যে এ বি সি ডি ই এফ এদেরকে বের করার জন্য এক্স এর যে মান তোমার বসানো দরকার ভাইয়া তুমি সেটা তাহলে বসাইতে পারবা। এটা তোমাকে আমি বুঝাতে যাচ্ছি, ওকে? এবার আসো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এ বের করতে চাই। খেয়াল করো এ বি আর সি এর জায়গায় এক্স এর এমন কোন মান বসাইলে আমি এই দুটোরে জিরো করতে পারবো, এটা তোমার খুঁজতে হবে। হ্যাঁ আচ্ছা এবার দেখো একটু প্যারার মধ্যে পড়ে গেছো তাই তো, একটু সহজ করে দিই। হ্যাঁ আচ্ছা কিভাবে সেটা একটু খেয়াল করো ভাইয়া, এই যে দুইটা পদকে তুমি যে জিরো বানাবা, তুমি একটু খুঁজবা এইখানে আমাদের কোনো কমন অংশ আছে কিনা। যদি কোনো কমন অংশ থেকে থাকে তুমি ওই কমন অংশটুকুর আগে জিরো বানানোর চেষ্টা করো, তুমি দেখবা পুরোটা জিরো হয়ে গেছে। কিভাবে, আসো কোনো কমন অংশ আছে কিনা। এই যে খেয়াল করো এখানে এক্স, এই যে ভাইয়া এখানেও এক্স, এই তো কমন অংশ আছে, আছে তো। তার মানে এই এক্স এর কোন মান বসালে সে জিরো হবে। এখানে তো এক্স শুধু নিজেই আছে, তাহলে এক্স এর কি বসাবো আমি, এখানে অবশ্যই এক্স ইকুয়াল জিরো। দেখো তো এক্স ইকুয়াল যদি তুমি জিরো বসাও তাহলে জিরো ইন্টু সামথিং মানে কি, জিরো। আবার দেখো এটার যদি তুমি জিরো করো তাহলে জিরো ইন্টু ভাই হাতি ঘোড়া যা কিছু থাকুক না কেন জিরোর সাথে, হ্যাঁ গুণ অবস্থায় যদি থাকে তাহলে সে কি হবে, জিরো হতে বাধ্য সে। ইভেন তোমরা রসায়নে অনেক বড় একটা নাম্বার পড়ছো না, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। আমরা বলি যে পৃথিবীতে এর থেকে আর বড় সংখ্যা আমাদের ক্যালকুলেশন করার মতো নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, এই অ্যাভোগাড্রো সংখ্যার সাথে যদি জিরো গুণ থাকে ভাইয়া জিরো। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমরা বুঝলাম এই 2 নম্বর সমীকরণে যদি ভাইয়া আমরা x ইকুয়াল কত বসাই, জিরো, তাহলে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের দিকে আমরা এক ধাপ আগায় যাব, মানে আমাদের কোনো একটা মান আসবে। আসো তো দেখি x ইকুয়াল জিরো বসাই। আচ্ছা বাম পক্ষে কোনো চলক নাই, তাহলে এক্সই থাকবে, এখানে ইকুয়াল দাও। হ্যাঁ তাহলে যখন ক্যালকুলেশন করবো তখন ইকুয়াল দিয়ে ক্যালকুলেশনটা করতে পারো। এবার আসো, তাহলে এখানে এ ইন্টু, খেয়াল করো এখানে হচ্ছে 0-এর উপরে স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার, ওকে? প্লাস তুমি খেয়াল করো এই যে একটু আগে তোমার বললাম এক্স এর মান জিরো, এর মানে ভাইয়া এইটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো। কেন? কারণ গুণ অবস্থায় আছে। তাহলে আমি এগুলোকে ক্যারি না করে ডিরেক্টলি এখানে জিরো লিখতেছি। খেয়াল করো এখানে এক্স জিরো মানে কি, এটা যেহেতু গুণ অবস্থায় আছে সো এই পুরো মানটাই তোমার জিরো হইতে বাধ্য। এখানে জিরো দিলাম, ক্যারি করলাম না এদেরকে, এত সময় তোমার অপচয় করার কোনো দরকার নেই। হ্যাঁ তাহলে আসো এখানে তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো তো, এখানে ক্যালকুলেশন করলে হয় 1, তাহলে এটার আমি এদিকে একটু যদি লিখি তাহলে এখানে শুধু এ থাকে ইকুয়াল, তাহলে 1, এর মান পেয়ে গেলাম 1। আচ্ছা একইভাবে তুমি একটু ট্রাই করো, এখান থেকে তুমি কি এই বি সি ডি ই এফ, এফ তো নাই ই পর্যন্ত, তাই না, বের করতে পারো কিনা অন্য কোনো মান। আচ্ছা তুমি ট্রাই করে দেখবা, এখানে হয়তোবা তুমি অন্য কিছু বের করতে পারবা না। কেন পারবা না তার কারণ আমি বলি। ধরো এইখানে তুমি এই এ এটারে কি কোনোদিনও জিরো করতে পারবা, একটু খেয়াল করো এই পুরো পথটারে কেন পারবা না, এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে ধরো তোমার হোল স্কোয়ার আছে। আচ্ছা এই এক্স এর উপরে তোমার স্কোয়ার আছে না ভাইয়া, তুমি এইখানে এক্স এর মান তুমি যাই বসাও না কেন, পজিটিভ নেগেটিভ এনিথিং এলস যা ইচ্ছা তুমি বসাও, এইটা ভিতরেরটাই তো কোনোদিনও জিরো হবে না। তাহলে এটা যদি জিরো না হয় তাহলে পুরো পথ তো তুমি জিরো করতে পারতেছো না। তাহলে এটা যদি তোমার জিরো না হয় তাহলে দেখো এটাকে জিরো করলে তো তুমি বি বের করতে পারবে না। সো তোমাকে কোথায় যেতে হবে বলো তো, এবার তোমার ভাইয়া পরের স্টেপে যেতে হবে, সহগ সমীকৃত কি। আচ্ছা যেহেতু এর মান আমি বের করে ফেলছি, একটা কাজ করি আমরা এর মানটাকে একটু এখানে লিখে রাখি। এ ইকুয়াল কত আমাদের 1 আসছে, এটা আমরা একটু পরে ইউজ করব, ওকে? তাহলে এই জায়গাটাকে আমি একটু ইউজ করি। দেখো তাহলে এবার কাজ কি আমাদের, এবার কাজ হচ্ছে ভাইয়া এই যে সহগ সমীকৃতের কনসেপ্ট তোমার আমি বলছি না, এটা কি করতে হবে তোমার জানো, এখন এই যে পুরো ইকুয়েশন 2 এটার একটু ক্যালকুলেশন করতে হবে, একটু সিম্পলিফাই করে ফেলতে হবে। হ্যাঁ একদম সরল করে ফেলতে হবে, সবকিছুকে গুণটুন করে একেবারে একাকার করে দিতে হবে। হ্যাঁ যদি তুমি গুণ করে ফেলতে পারো তাহলে কি হবে,
এইখান থেকে তুমি ইজিলি ম্যাথ সলভ করতে পারবে। দেখো 1 ইকুইভ্যালেন্ট, হ্যাঁ। আচ্ছা এখানে যদি তুমি গুণ করো, খেয়াল করো এখানে একটা হোল স্কোয়ার আছে, তাহলে আমি এটার ক্যালকুলেশন কি করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ওকে লিখো, দেখি কি হয়। আচ্ছা তাহলে এখানে a থাকুক আপাতত, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4 প্লাস হবে 2x স্কোয়ার প্লাস 1। আচ্ছা প্লাস এখানে আসে, এখানে তিনটা আছে অংশ, তাই না? তিনটা অংশ, তাহলে আমরা একটা কাজ করি, bx প্লাস c কে আপাতত একটু আনচেঞ্জ রাখি, দেখি এটা একটু গুণ করো, তাহলে x কিউব প্লাস x। ওকে, আর এখানে যদি তুমি গুণ করে ফেলো তাহলে কি হবে বলো, dx স্কোয়ার প্লাস ex। ওকে, এই তো এরকমই হয়। এবার দেখো বাকি অংশটুকু যা আছে সেটাও গুণ করে ফেলো, তাহলে 1 কে আমরা ক্যারি করি, তাহলে এখানে হবে 1x টু দি পাওয়ার ax টু দি পাওয়ার 4 না, প্লাস এখানে হবে 2ax স্কোয়ার প্লাস 1 এর সাথে a মানে গুণ করা 1, এখানে গুণ করো, তাহলে bx টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে bx স্কোয়ার, হ্যাঁ, প্লাস তোমার এখানে আসবে cx কিউব প্লাস আসবে cx প্লাস dx স্কোয়ার প্লাস ex। এই তো এবার কাজ কি, একদম শেষের দিকে চলে আসছি ভাই, টেনশনের কিছু নাই। এবার একটু জাস্ট এদেরকে একটু সাজায় লিখো কিভাবে। এই যে দেখো পাওয়ারগুলা মানে একই রকম, অনেকগুলো পদ আছে না, একই রকম পাওয়ারের পদ, তো এদেরকে একটু পাশাপাশি সাজাই গুছাই একটু লিখি। কারণ ধরো তোমার রুমের মধ্যে আসলে তোমার যে পড়ার টেবিল ভাই, এই পড়ার টেবিলে যদি বই যদি সরাই সিরাই থাকে, দেখবা তো দেখতে আসলে বিশ্রী দেখা যাবে। সো এই জিনিসটাও কাইন্ড অফ ওইরকমই লাগতেছে, হ্যাঁ। এই জন্য কি করবো, একটু এই ছড়াই ছিটায় থাকা জিনিসগুলো একটু সুন্দর করে একটু সাজাবো, দেখো যে এতে করে আমাদের স্পেসও হবে, তাই না? আচ্ছা দেখতেও সুন্দর লাগবে। আসো তাহলে এই যে দেখো ম্যাক্সিমাম পাওয়ার থেকে একটু শুরু করি আমরা সাজানো, হ্যাঁ। আমাকে বলো ভাই এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, x টু দি পাওয়ার 4, তাহলে কাদের সাথে আছে ax টু দি পাওয়ার 4, আর কোথায় এই যে প্লাস bx টু দি পাওয়ার 4 পাশে লিখলাম, আর আছে না, বাদ দাও। এরপর আসো x কিউব নাও, x কিউব কতগুলো আছে বলো, এখানে ভাই আছে cx কিউব, একটা পদ আছে, হ্যাঁ, x কিউবের, আর কি আছে না। এরপর স্কোয়ারের দিকে চলে যাও, স্কোয়ার দেখো এখানে আছে 2ax স্কোয়ার, আর x স্কোয়ার আছে, এই যে আছে bx স্কোয়ার আছে, আর আছে এই যে dx স্কোয়ার। ওকে লিখলাম, x শেষ, এরপরে আসো x স্কোয়ার শেষ, এরপরে কি x এর দিকে আসো, x কোথায় আছে দেখো, এই যে একটা পাইছি cx আর একটা পাইছি ex। ওকে আচ্ছা x ও শেষ, আর কি কোনো x বাকি আছে? আচ্ছা না। এরপর আসো ধ্রুবপদ কি কোনো কোথাও বাকি আছে, দেখো তো ধ্রুবপদ, এই যে দেখো একটা a বাকি আছে, হ্যাঁ, তাহলে এই a কে লিখি। আর কি কোনো ধ্রুবপদ বাকি আছে দেখো তো? আচ্ছা আর কোনো ধ্রুবপদ বাকি নাই। এখন প্রশ্ন হলো যে তোমার এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই লাইনে সকল কিছু চলে আসছে কিনা, এটা বুঝবা কেমনে? তুমি কি করবা, এইখানে কতগুলো পদ আছে এটা কাউন্ট করবা, তার সাথে এটারে একটু মিলাই নিবা, তাহলে তোমার কোনো পদ বাদ পড়ে গেছে কিনা সেটা তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। গুণত কয়টা, 9টা, কয়টা পদ, 9টা হয়েছে, এখানে গুণ 1 2 3 4 5 6 7 8 9, এই তো। এবার একটা হাসি দাও, কারণ তোমার এবার পদ মিলে গেছে না, এই তো মিলছে। ওকে এবার একটা কাজ করো, সেটা কি, আরেকটু সাজাইতে পারো, সেটা কি, যেহেতু এখানে এই দুইটা x টু দি পাওয়ার 4 এর পদ, তাহলে এদেরকে আমি x টু দি পাওয়ার 4 কে যদি এখানে ধরো আমি কমন নিয়ে ফেলি, কারণ যেহেতু চলক পরে থাকে সহগগুলো সামনে থাকে, তাহলে দেখো তো এখান থেকে কি হয়, a প্লাস b এর সহগটা এইভাবে থাকবে না, একটু লিখি না। এরপরে আসো প্লাস cx কিউব, এরপরে আসো এখানে আমি x স্কোয়ারকে যদি ভাই কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি থাকবে বলো তো, 2a থাকবে প্লাস থাকবে এখানে b, একটু সাজাই লিখলাম জাস্ট। ও আমাদের ডিও বাকি, তাই না? আচ্ছা তাহলে এখানে আসো প্লাস, আমাদের তো ডি কে বাদ দিলে হবে না, মাইন্ড করবে, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো এক্স স্কোয়ারকে কমন নিচ্ছে, তাহলে আমাদের এখানে 2a থাকে, এখানে b থাকে, এখানে d থাকে, সবগুলো লিখলাম। ওকে এবার আসো ভাইয়া এখানে এই এক্সট্রা কমন নিলে কি হয়, এখানে থাকে তার সহগ c, আর ই থাকে x এর সহগ, আর শেষ পদ হচ্ছে আমাদের a, এইটার তুমি একটু 3 নাম্বার দাও, এই তো একেবারেই শেষ। এবার আসো সহগ সমীকৃতের কনসেপ্ট। সহগ সমীকৃতের ব্যাপারটা কি, এটা পোলাপান বুঝতে চায় না, বাট একদম সহজ জিনিস, জাস্ট তুমি 5 সেকেন্ড একটু মনোযোগ দাও, তাইলেই বুঝবা। সহগ সমীকৃতের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সমীকরণে কোন চলককে যদি তুমি চিন্তা করো, তাহলে ওই চলকের বাম পক্ষে এবং ডান পক্ষে যতগুলো সহগ থাকবে তাদের যোগফল সর্বদা সমান হবে। আশা করি ব্যাপারটা বুঝো নাই, এবার একটু বুঝাই দিই। দেখো ধরো এখানে তোমার আছে মনে করো ভাইয়া 2 ইকুয়াল, এখানে আমি বললাম ax স্কোয়ার প্লাস মনে করো তোমার এখানে আমি বললাম bx স্কোয়ার প্লাস ধরো বললাম cx, এরকম বললাম। ওকে এবার আসো এইখান থেকে আমি x স্কোয়ারের সহগ যদি ভাইয়া সমীকৃত করতে বলি, তোমারে বললাম যে x স্কোয়ারের সহগ তুমি সমীকৃত করো, এর মানে কি বুঝাচ্ছি, এর মানে বুঝাচ্ছি এই যে সমীকরণটা, এই সমীকরণের বাম পক্ষে যতগুলো x স্কোয়ারের পদ আছে, ওই পদে যে সহগগুলো আছে তাদের যোগফলটা আমাদের এই ডান পক্ষে x স্কোয়ারের যে পদগুলো আছে ওই পদের যে সহগ তাদের যোগফলের সমান। তার মানে ব্যাপারটা কেমন, x স্কোয়ারের সহগ আমরা, তুমি বলো তো ভাইয়া এইদিকে কত,
আমারে বলো এই আমার বাম পক্ষে কি কোনো এক্স স্কোয়ারের পদ আছে, তাহলে তার সহগ কত, নাই মানে তো 0। আবার তুমি আমারে বলো ডান পাশে কি এক্স স্কোয়ারের পদ আছে, আছে, সেটা কত, এই যে এখানে একটা আছে এখানে একটা, তাহলে এদের সহগের যোগফল মানে কি, মানে a প্লাস বি, a প্লাস বি, সিম্পল না? এই জিনিসটা আমরা আসলে এই 3 নম্বরে অ্যাপ্লাই করব। এবং যখন আসলে এই সহগ সমীকৃত করব আমরা এখানে, তখন অবশ্যই ম্যাক্সিমাম পাওয়ার থেকেই সহগ সমীকৃত করব। ততক্ষণ পর্যন্ত সমীকৃত করব যতক্ষণ পর্যন্ত আমার লাস্ট মান, এখানে লাস্ট মান কত, ই, তাই না, ই পর্যন্ত যতক্ষণ আমার বের হচ্ছে। এবার আসো, তাহলে এবার হচ্ছে 3 হতে কি করব, সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো এখানে, এই যে x⁴, তাহলে x⁴ এর সহগ সমীকৃত করব। x⁴ এর সহগ সমীকৃত করে পাই। হ্যাঁ, তাহলে খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ারে আমারে বলো বাম পক্ষে এক্স স্কোয়ারের পদ আছে, সরি x⁴ তার পদ আছে, তাহলে x⁴ এর সহগ তাহলে 0 ইকুয়াল আমার ডান পক্ষে খেয়াল করো তো x⁴ এর পদ আছে, তার সহগ কত, a প্লাস বি, এই তো a প্লাস বি। এখন আমার তুমি বলো তো আমি কি এর মান জানি, অবশ্যই জানি, এই যে বের করে রাখছি না আগেই 1, তাহলে আমারে বলো 1 প্লাস বি ইকুয়াল যদি 0 হয় তাহলে বি এর মান কত হবে, বি ইকুয়াল তুমি বলবা অবশ্যই -1। তাহলে দেখো বি এর মান পেয়ে গেছি। এবার একইভাবে ওই 3 হতে এবার x³ এর সহগ তুমি সমীকৃত করো, x³ বলছি যে ওই যে ম্যাক্সিমাম পাওয়ার থেকে আস্তে আস্তে করে মিনিমাম পাওয়ারের দিকে আসবা, এই যে x³ এর একটা পদ আমাদের এদিকে আছে, আর দেখো তো বাম পক্ষে কি x³ এর কোনো পদ আছে না, তার মানে আমাদের বাম পক্ষে x³ এর পদ নাই, মানে x³ এর সহগ বাম পক্ষে 0, ডান পক্ষে x³ এর সহগ কত, c, তার মানে c এর মান হচ্ছে 0। ওকে, এবার আসো x এর সহগ, ও x² না, x³ এর পরে x², ওকে, তাহলে x² এর সহগ সমীকৃত করো। দেখো স্টিল নাও আমাদের কিন্তু বাম পক্ষে x² এর কোনো পদ নাই, তার মানে সহগ 0, ডান পক্ষে কি x² এর পদ আছে, আছে, এই যে দেখো 2a প্লাস b প্লাস d। ওকে, এই যে খেয়াল করো এর মান আমরা জানি তো 1, তাহলে 2 হচ্ছে, b এর মান কত ভাইয়া, b এর মান হচ্ছে খেয়াল করো এই যে -1, তাহলে এখানে খেয়াল করো প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, ইকুয়াল তার সাথে হচ্ছে কি প্লাস d, এটা ইকুয়াল তাহলে 0, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলো তো, d এর মান কত পাচ্ছি আমরা, -1। হ্যাঁ, এই তো, আর একটা মান থাকে e, তাহলে x² পর্যন্ত হয়ে গেছে। এবার x এর সহগ সমীকৃত করো, তাহলে x এর সহগ সমীকৃত করে পাই, দেখো স্টিল নাও আমার এই বাম পক্ষে x জাতীয় কোনো পদ নাই, তাহলে এখানেও x এর সহগ আমার বাম পক্ষে 0, ডান পক্ষে x এর কোনো পদ আছে, এই তো, তাহলে x এর পদের সহগ কত, c প্লাস e। আমারে তুমি বলো c এর মান কত, c এর মান কত বলো, c এর মান এই যে দেখো তুমি বের করছো 0, তাহলে e এর মান কত হবে 0। এবং মজার ব্যাপার হচ্ছে এর পরেও যদি কোনো মান তোমার আননোন থেকে থাকে, তাহলে দেখো x পর্যন্ত সমীকৃত হয়ে গেছে, তাহলে এরপরে বাকি কে, বাকি হচ্ছে ধ্রুবপদ। ভাইয়া তুমি চাইলে ধ্রুবপদও সমীকৃত করতে পারবে, এবং মজার ব্যাপারটা তোমার আমি দেখাই। এখানে আমরা তুমি বলো ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ হচ্ছে কি a না, এবং খেয়াল করো তুমি যদি ধ্রুবপদ সমীকৃত করতে চাও তাহলে এই ধ্রুবপদ কার সমান হবে, এই দিকে ধ্রুবপদের সমান। তুমি একটু খেয়াল করো, এই যে দেখো এখানে আছে 1, ইভেন দেখো তোমার এর মানটা আমরা কি 1 বের করছি না, সো বুঝতে পারছো? এবার আসো, তো এই যে কষ্ট করে এতগুলা মান বের করলা a b c d e পর্যন্ত, তো এই মানগুলো বের করার সার্থকতা তাহলে কি, সার্থকতা হচ্ছে এই সবগুলো মানরে এখন তোমার ধরে এদের কান ধরে এই যে 1 এর মধ্যে বসাইতে হবে। হ্যাঁ, বসাইলেই তোমার কাজ মোটামুটি শেষ। তাহলে এটা একটু আমি ক্লিন করে দিই। দেখো এই মানগুলো আমরা একটু এখানে একটু ইনপুট দেই, দেখি কি আসে। ইনপুট দেওয়ার পরে এখানকার কি আউটপুটটা দেখায় আমাদেরকে, হ্যাঁ এটা একটু দেখি আমরা। ওকে, তো দেখো এখানে আমরা এখন তাহলে মানগুলো একটু বসাই। হ্যাঁ, তাহলে এর মান কত ভাইয়া, এর মান তুমি পাইছো 1/x প্লাস, আসো বি এর মান কত, বি এর মান ভাইয়া -1, তাহলে এখানে তোমার হচ্ছে -x হচ্ছে, সি এর মান কত দেখো তো, সি এর মান তুমি ভাইয়া বের করছো এই যে 0, কত 0, বাই এখানে হচ্ছে x² + 1। ওকে, এবার দেখো এখানে কি dx, d এর মান কত দেখো তো, এই যে d এর মান কত বের করছো -1, তাহলে -x হবে, আর প্লাস e এর মান কত বের করছো 0, বাই কি হবে x² + 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে বলো তো 1/x। এখানে একটা কাজ করতে পারো, এই মাইনাসের সাথে আবার এই প্লাসটারে একটু তুমি গুণ করে দিতে পারো, কারণ এখানে যদি আর কেউ নাই, সো এটাকে তুমি কি করে দিতে পারো, মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। এই যে দেখো তোমার আমি যে শুরুতে বলছি যে এইখানে এই মাঝখানে আমরা আসলে কেন প্লাসটা ইউজ করতেছি। ধরো তুমি যদি ভাইয়া এখানে এবার তুমি মাইনাস ব্যবহার করতা, একটু চিন্তা করো তো, এই মাইনাসটারে এ কি করে দিত ভাই, এখানে প্লাস করে দিত না, তোমার কি অ্যান্সার ঠিক থাকতো, অ্যান্সার ভুল হয়ে যাইতো না। বাট এই প্লাস ব্যবহার করার কারণে আমাদের আসলে অ্যান্সারে কোনো ইফেক্ট পড়বে না, কারণ এ বি সি ডি ই এদের মান যদি আসলে প্লাস আসে তাইলে তো কোনো সমস্যা নাই, ইভেন মাইনাস আসলেও কোনো সমস্যা নাই, বিকজ প্লাসের নিজের কোনো পাওয়ার নাই অন্য কাউকে চেঞ্জ করার, বাট মাইনাসের আছে। এই যে দেখো এখানে এই মাইনাসটা কি করবে ভাই, এটা এই মাইনাসটা কিন্তু প্লাসটা মাইনাস করে দিছে, তাহলে এই x বাই তুমি এখানে লিখতে পারো x² + 1, নইলে তুমি এখানে যদি মাইনাস ব্যবহার করতা এইটা তোমার প্লাস হয়ে যাইতো। মানে বুঝছো বিষয়টা, ঝামেলা কোথায়?
এবার আসো এখানে তাহলে একই কাজ করতে পারো, কি মাইনাস এক্স বাই কত এক্স স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার। সিম্পল না? এটাই হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের অ্যান্সার। সিম্পল না? আশা করছি কোনো প্রকার প্রবলেম থাকার কথা নয়। তাহলে এই চ্যাপ্টারটায় সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের জন্য শুভকামনা, খুব ভালো একটা প্রিপারেশন নাও এই চ্যাপ্টারের উপরে। আল্লাহ হাফেজ।